সুপ্রদর্শক শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমি এম এ মুহিত খান, এনটিভি ইউরোপের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার থেকে বলছি। এনটিভি ইউরোপের এই নিয়মিত অনুষ্ঠানটি দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, অনুষ্ঠানের প্রারম্ভে আমি সূরা আল মুনাফিকুন এই সূরার আয়াত 1 দিয়ে শুরু করছি। এই সূরাটিতে পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনাল কাযিবুন। ইংরেজিতে এর অনুবাদ হচ্ছে, বাট আল্লাহ বিয়ার্স উইটনেস দ্যাট দি হিপোক্রেটস আর ট্রু লায়ার্স। আর বাংলাতে এর অনুবাদ হচ্ছে, কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা সত্যই মিথ্যাবাদী। যে কারণে আজকে এই আয়াতটি দিয়ে আমি আজকের অনুষ্ঠানটি শুরু করেছি, তার পেছনে একটি কাহিনী রয়েছে। গত শুক্রবার দিন জুম্মার নামাজ শেষ করে যখন আমি মসজিদের বাইরে বের হয়ে এসেছি, একজন বাংলাদেশি ভাই, ব্রিটিশ বাংলাদেশি ভাই, তিনি আমাকে বুকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে বলছিলেন যে বিগত 4 বছর ধরে তার প্রাক্তন স্ত্রী ছলে বলে কৌশলে বিভিন্নভাবে বিভিন্ন সত্য মিথ্যা মিশিয়ে অভিযোগ উপস্থাপন করে তাকে তার 2জন বাচ্চার সাথে চাইল্ড কন্ট্যাক্ট করতে দিচ্ছে না। হতভাগা পিতা প্রাইভেট লয়ার ধরে কোর্টে যতবার দাঁড়িয়েছে ততবারই সেই প্রাক্তন স্ত্রী বিভিন্ন অজুহাত উপস্থাপন করেছে যাতে করে এই পিতা, স্নেহময়ী পিতা, তার সন্তানদেরকে না কমিউনিকেট যাতে না করতে পারে। অন্যদিকে তার প্রাক্তন স্ত্রী লিগ্যাল এইড সলিসিটরদেরকে ব্যবহার করে, যেহেতু তাকে কোনো পয়সা দিতে হচ্ছে না, বিষয়টিকে বিলম্বিত করছেন। সেই পিতার বুকের কাছে গিয়ে একবার যদি সেই প্রাক্তন স্ত্রী শুনতেন মায়া কান্না, বুক ভরা যে ব্যথা নিয়ে এই স্বামী, এই পিতা তার সন্তানদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছেন, সেই মাতা যদি একবার সেই পিতার বুকের কাছে কানটি নিয়ে শুনতেন, তাহলে হয়তোবা তার এই পাথরের যে আত্মাটি, সেই হৃদয়টি, সেটি বোধহয় কোমল হয়ে যেত। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমার কমিউনিটির সমস্ত ভাই বোনদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, দয়া করে প্রাক্তন স্বামীর প্রতি যতই আপনাদের কষ্ট থাকুক না কেন, যতই বিদ্বেষ থাকুক না কেন, সেই কষ্ট, সেই বিদ্বেষকে কাছে টেনে এনে বাচ্চাদের সাথে পিতার যে ভালোবাসা, স্নেহ, তা থেকে বঞ্চিত করবেন না। কেননা এই বাচ্চাদের রাইটস রয়েছে পিতৃস্নেহ পাওয়ার, এই বাচ্চাদের অধিকার রয়েছে পিতার স্নেহে বেড়ে ওঠার। মিথ্যে কথা বলে কেন প্রাক্তন স্বামীকে, তার যে সন্তান এবং আপনার যারা সন্তান যারা আপনাদের সাথে রয়েছে, তাদেরকে পিতার ভালোবাসা থেকে বঞ্চিত করবেন? এই কারণে আমি এই যে সূরাটি দিয়ে শুরু করেছিলাম, কোর্টে দাঁড়িয়ে যে মিথ্যে কথা বলা, মিথ্যে সাক্ষী দিয়ে প্রাক্তন স্বামীকে তার সন্তানদের ভালোবাসা থেকে যে বঞ্চিত করার অপচেষ্টা, এর জন্য তো ইহকালে শাস্তি রয়েছেই, পরকালে বিশ্বাস করুন আপনাদেরকে দোজকের সর্বনিম্ন স্তরের আগুনে পুড়িয়ে আপনাদের ছারখার করে দেওয়া হবে। ভালো মানুষ হয়ে উঠুন। ধন্যবাদ। যেহেতু অনুষ্ঠানটি হচ্ছে আইনের অনুষ্ঠান, মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়, চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমার নাম ভাই আহমেদ, আমি লন্ডন থেকে মাত্রাম। হ্যালো, আপনি কি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার প্রশ্নটি করুন প্লিজ। আমার প্রশ্ন হচ্ছে ভাই, আমার একটা হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন আপিল আছে আর কি। আপিলের ডেট দিয়েছেন ধরা নেক্সট মান্থ। জি। এখন আমার বাচ্চার 7 ইয়ার হয়ে গেছে। জি। এটা কি আমি কোর্টে দিতে আমি না হোম অফিসে জানাইতাম? জি। জানাইলে কি আপনার কোর্টে যাওয়া লাগবে না? যাওয়া লাগতো না? জি, ধন্যবাদ। যেহেতু আপনার বাচ্চার 7 ইয়ার্স হয়ে গিয়েছে, হয়তোবা যখন আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন তখন আপনার বাচ্চার 7 ইয়ার্স হয় নাই, বাট অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে যাওয়ার পর অ্যাপিল চলাকালীন সময় যদি 7 ইয়ার্স হয়ে যায়, তাহলে এটা হচ্ছে এ চেঞ্জেস ইন ইউর সার্কামস্টান্সেস। আপনাকে অবশ্যই ইমিডিয়েটলি হোম অফিসের আপনার যে কেস ওয়ার্কার, যে কেস ওয়ার্ক ইউনিট থেকে আপনার সিদ্ধান্তটা এসছে, তাদেরকে অতি দ্রুত দরকার পড়লে রেকর্ডেড ডেলিভারি অথবা ইমেল করে তাদেরকে নোটিফাই করেন যে আপনার বাচ্চার 7 ইয়ার্স হয়ে গিয়েছে। সুতরাং অন দি বেসিস অফ 7 ইয়ার্স রুট টুয়ার্ড সেটেলমেন্ট, আপনার বাচ্চার যে রুট, সেই রুট অনুযায়ী আপনি কিন্তু 10 ইয়ার্স রুট টুয়ার্ড সেটেলমেন্টের জন্য আপনি এলিজিবল হয়ে গিয়েছেন। এটি যদি জানিয়ে দেন, তাহলে হোম অফিসের পক্ষ থেকে যে কেস ওয়ার্কার সে পিক আপ করে আপনাকে হয়তো বা
যে অ্যাপিল চলাকালীন সময়ে অ্যাপিলের আগেই হোম অফিসের এখতিয়ার রয়েছে অ্যাপিল উইথড্র করে ফেলার। যদি অ্যাপিল উইথড্র করে ফেলে তাহলে কিন্তু আপনাকে আর কোর্টে যেতে হচ্ছে না। আর যদি অ্যাপিল উইথড্র না হয় সেক্ষেত্রে হোম অফিসকে আপনার এই আপডেটটি জানানোর পাশাপাশি এই যে 7 ইয়ার্সের এভিডেন্স সেই বিষয়টি আপনি কোর্টকেও আপডেট করে দেবেন এবং ফার্দার এভিডেন্স হিসেবে কোর্টের কাছে সেটি সাবমিট করতে পারবেন। যদি হোম অফিসের কাছ থেকে কোনো রিভিউ সিদ্ধান্ত না এসে থাকে এবং যদি হোম অফিস আপনার এই সিদ্ধান্তটি উইথড্র না করে, এমনও পসিবিলিটি রয়েছে হিয়ারিংয়ের আগে আপনার যিনি আইনজীবী ব্যারিস্টার সলিসিটর অথবা এক্সিকিউটিভ যে হোক না কেন আপনার আইনজীবী তাকে আপনি বিষয়টি জানিয়ে দেবেন। সেও কিন্তু হিয়ারিংয়ের আগে আরেকটি স্কোপ থাকবে যে হোম অফিসের লয়ারের সাথে নেগোশিয়েট করার। তখন যদি হিয়ারিংয়ের পূর্বে হোম অফিসের লয়ারের সাথে নেগোশিয়েট করে তবে সেজন্য আপনার দক্ষ শক্তিশালী আইনজীবী আপনাকে নিয়োগ দিতে হবে, যিনি হু হ্যাজ গট দি অ্যাবিলিটি উইথ ক্যান ডু অ্যাপ্রোচ। সেই আপনার আইনজীবী যদি শক্তিশালীভাবে আপনার এই বিষয়টিকে উপস্থাপন করে হিয়ারিংয়ের আগে এবং হোম অফিসের যিনি লয়ার তার সাথে যদি নেগোশিয়েট করে বলেন যে দেখেন আমার যে ক্লায়েন্টের বাচ্চা এখন 7 ইয়ার্স হয়ে গেছে এবং আন্ডার দ্যাট ক্যাটাগরি I mean there is the immigration rules through which he can apply for residence in the UK under 10 years towards settlement. তুমি এটিকে কনসিডার যদি করো তাহলে কিন্তু কোর্টের সময়টা বেঁচে গেল, তোমার সময়টা বেঁচে গেল। তখন হোম অফিসের লয়ার যদি ইচ্ছা করে তখন আপনার সাথে কিন্তু মানে একটা ঐক্যমতে পৌঁছাতে পারবে এবং সে যদি মনে করে যে এই অ্যাপিলটিকে উইথড্র করা দরকার, হিয়ারিংয়ের আগেই আপনার সিদ্ধান্ত নিয়ে নিলেন। যখন হিয়ারিংটা শুরু হবে জাজকে বিষয়টি জানিয়ে দিলে 10 মিনিটের ভিতরেই আপনাদের হিয়ারিং শেষ হয়ে যাবে এবং আপনি সাফল্য অর্জন করে বিজয়ের মুখে আপনি কোর্ট থেকে বের হয়ে আসতে পারবেন। বুঝতে পেরেছেন আপনি? ভাইয়া আমার প্রশ্নটা হইল যে আমার আমার ম্যারিটাল অ্যাপ্লিকেশন এখনো করছি না, এটা কিন্তু কোনো আসতেই নেই। বুঝিনি, একটু ক্লিয়ারলি বলেন কাইন্ডলি। কইছে আমার যে বাচ্চার 7 ইয়ার্স হইছে, এটা আমি এখন অ্যাপ্লাই করছি না মানে বাচ্চার লাগে। না না না, আপনাকে কোনো একটু থামি বলছি, আপনাকে কোনো অ্যাপ্লিকেশন করতে হবে না, কোনো অ্যাপ্লিকেশন ফিও সাবমিট করতে হবে না, আপনি খালি আপডেট করে দেবেন। আপনি বুঝতে পেরেছেন? নো প্রবলেম ভাইয়া, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আর অন্যান্য দর্শকদের উদ্দেশ্যে আমি একটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি যে বিষয়টি হচ্ছে হিউম্যান বেসড অ্যাপ্লিকেশন। আরেকজন দর্শক, প্রচুর দর্শক আমাদের জন্য চলে এসেছেন লাইনে, আমি চলে যাচ্ছি পরবর্তী দর্শকের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো সুপ্রিয় দর্শক, আপনার ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ হচ্ছে, আপনি কাইন্ডলি আপনার পাশের রুমে গিয়ে কথা বলেন, তাহলে আপনার শুনতে সুবিধা হবে। হ্যালো, জি হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি স্টুডিওতে কথা বলছেন। যদি আপনি টেলিভিশনে আমাকে অবলোকন করে কথা বলেন তাহলে কিন্তু কিছু শুনতে পারবেন না। আপনার টেলিভিশন সাউন্ড বন্ধ করে দিয়ে টেলিফোনে সরাসরি কথা বলুন অথবা পাশের রুমে গিয়ে কথা বলুন। জি বলুন। হ্যাঁ, আমার একটা কোয়েশ্চেন ছিল। বলুন। হ্যাঁ, আমার ব্রিটিশ স্পাউস আর ওনার সমস্ত একটা ওই যে 20 ইয়ার্সের রাইট ছিল, তো ব্রিটিশ স্পাউস তো ওনার সাথে ওরা ইংলিশ না যে ওরা লিভ দিয়েছিল 10 ইয়ার্সের ওঠায়। পরে ফার্স্ট এক্সটেনশনের সময় যখন হোম অফিসে পাঠিয়েছিলাম পরে ওরা রিফিউজ করেছে। এখন হচ্ছে আমার 19 বছর 2 মাস চলতেছে। এখন করণীয় এটা 19 বছর 2 মাস। আচ্ছা, এখন আপনি কি ফার্স্ট এক্সটেনশনটা করে রিফিউজ করে দিয়েছেন, মানে এর আগে ওরা অ্যালাউ করেছিল? অ্যালাউ করেছিল। তাহলে প্রথম অ্যাপ্লিকেশন অ্যালাউ হয়েছিল, সেকেন্ড অ্যাপ্লিকেশন রিফিউজ করেছে, তাই তো? আচ্ছা, এই রিফিউজালের ব্যাকগ্রাউন্ডে কারণ কি দিয়েছিল? আপনার কি বিয়ে ভেঙে গিয়েছে নাকি বিয়ে নাই? হ্যাঁ, বিয়ে ঠিক আছে। বাচ্চা কাচ্চা? আচ্ছা আচ্ছা, আপনার কোনো বাচ্চা কাচ্চা নাই। আচ্ছা, আপনাকে কোনো অ্যাপিল রাইটস দিয়েছে? আচ্ছা, এখন মনে হয় কোনো টেকনিক্যাল কোনো কারণে আপনি যখন এক্সটেনশন অ্যাপ্লিকেশনটা করেছিলেন কোথাও না কোথাও কোনো একটা গ্যাপ বোধহয় রয়ে গেছে, যে কারণে ওরা আপনার এই এক্সটেনশন অ্যাপ্লিকেশনটা রিফিউজ করে দিয়েছে। আপনাকে কি ওরা অ্যাপিল রাইটস দিয়েছে কোনো? এক্সেলেন্ট। হ্যাঁ, আমি তাহলে আপনাকে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। এরকম কিন্তু অনেক ঘটনা ঘটছে এখন। হোম অফিসের অনেক কেস সরকার মানে উল্টাপাল্টা মানে বুঝে না বুঝে তারা কিন্তু সিদ্ধান্ত দিচ্ছে, যে কারণে আপনার মতো যারা জেনুইন অ্যাপ্লিকেন্ট তারা ভিক্টিম হয়ে গেছেন। যেহেতু অতীতে অলরেডি একবার আপনাকে
অন দি বেসিস অফ প্রাইভেট লাইফ, আপনার ওয়াইফ ব্রিটিশ সিটিজেন, অন দি বেসিস অফ দ্যাট প্রাইভেট লাইফ আপনাকে থাকার পারমিশন দিয়েছে, সেকেন্ড অ্যাপ্লিকেশন যেটা রিফিউজ করেছে এটা ছিল আনফেয়ার একটি সিদ্ধান্ত। সেই ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, হোম অফিসে আপনি অ্যাপিল তো লজ করবেনই, পাশাপাশি আপনি কিন্তু ট্রাইব্যুনালে ফার্স্ট ট্রাইব্যুনালে আপনি তো অ্যাপিল লজ করবেনই, পাশাপাশি আপনি হোম অফিসের সাথেও নেগোশিয়েট করা শুরু করে দেন। রেগুলার এদের সাথে যোগাযোগ করে বলেন, দেখো তোমরা কিন্তু এর আগে আমার অ্যাপ্লিকেশনকে তুমি অ্যালাউ করেছিলে, এবং এই যে অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু ছিল ফর ফার্দার লিভ টু রিমেইন ফর দি এক্সটেনশন। যদি আপনি প্রমাণ করতে পারেন যে যে সার্কামস্টান্সেস আপনার ছিল বিগত অ্যাপ্লিকেশনের সময়, মানে আপনার ওয়াইফের সাথে আপনার যে রিলেশনশিপ, আপনাদের যে কমিউনিকেশন, আপনার হিউম্যান রাইটস এবং অন্যান্য যদি গ্রাউন্ডসগুলি এগুলি যে একই রকম থেকে থাকে, ইফ দেয়ার আর নো চেঞ্জেস ইন ইয়ার সার্কামস্টান্সেস, এই জিনিসটা আপনি হোম অফিসের সামনে উপস্থাপন করে বলবেন যে আগেও যা ছিল এখনও তাই আছে, আমি খালি অ্যাপ্লাই করেছিলাম ফর দি এক্সটেনশন, বাট তোমরা যে রিফিউজ করেছো আমি মনে করি এটা আনফেয়ার, তোমরা কি কাইন্ডলি তাড়াতাড়ি রিকনসিডার করবে সিদ্ধান্ত। ইন দ্য মেইন টাইম আপনার অ্যাপিলটা পেন্ডিং থাকলো। এটি হলো একটি স্টেপ আপনি গ্রহণ করতে পারেন। দ্বিতীয় যে আরেকটি স্টেপ আপনি গ্রহণ করতে পারেন সেটা হচ্ছে এই হোম অফিসের কমপ্লেন্ট ডিপার্টমেন্ট বলে, কমিউনিকেশন ডিপার্টমেন্ট বলে একটি ইউনিট রয়েছে, সেই ইউনিটে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনি বলতে পারেন যে এই সিদ্ধান্তটি আনফেয়ার, এই কথাটি বলে আপনি কমপ্লেন্ট করতে পারবেন আপনি, এবং সেই কমপ্লেন্ট সেকশন আপনি ইভেন জুডিশিয়াল রিভিউ প্রিঅ্যাকশন প্রোটোকল সাবমিট করতে পারবেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে, এবং তখন এখান থেকে কিন্তু সিদ্ধান্ত ওভারটার্ন হয়ে এসেছে অনেক সময়। আমি নিজে আমার অভিজ্ঞতা থেকে দেখেছি এই ধরনের ঘটনা ঘটেছে। তো আপনি এই ধরনের যদি একটি ব্যবস্থা গ্রহণ করেন, আশা করি ইনশাল্লাহ আপনার যে বর্তমান যে অ্যাপ্লিকেশনটি এটি শুভ ফল পাবেন আপনি। আর কি কোনো সম্পর্ক প্রশ্ন আছে আপনার? একটা প্রশ্ন আছে ভাইয়া, বলুন। হ্যাঁ, 20 ইয়ার্সের ওটাই যেটা, জি কেমন আগে অ্যাপ্লিকেশন করতে হয়? বলছি আপনাকে, এখন যেহেতু আপনার অ্যাপিলটা অলরেডি পেন্ডিং, আপনাকে এখন নতুন কোনো অ্যাপ্লিকেশন করতে হবে না। 20 ইয়ার্স রুট টুয়ার্ড সেটেলমেন্ট এর অর্থ এই না যে আপনাকে 20 বছর সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। লটা কি বলছে? লটা বলছে ইফ দেয়ার আর এনি রিজনস, ইফ সামওয়ান হু লিভস ইন দ্য ইউকে ফর লেস দ্যান 20 ইয়ার্স, আমি আবার বলছি সামওয়ান হু লিভস ইন দ্য ইউকে ফর লেস দ্যান 20 ইয়ার্স, মানে 20 বছর কমপ্লিট করতে হবে না, লেস দ্যান 20 ইয়ার্স, বাট দেয়ার আর রিজনস ডিউ টু উইচ if this person returns back to his country or her country, মানে এমন যদি কোনো রিজন থেকে থাকে যে কারণে এই ব্যক্তি তার সেও দেশে যদি ফিরে যায়, it will create an insurmountable obstacles for him to reintegrate in that country. এটা উক্ত ব্যক্তির জন্য এমন একটি সমস্যা তৈরি করবে যে পাহাড় ডিঙিয়ে অতিক্রম করার মতো সমস্যা, তখন there will be a case to answer. এখন আপনার ক্ষেত্রে আপনার ব্রিটিশ সিটিজেনের ওয়াইফ রয়েছে, আপনি এর আগে পারমিশন পেয়েছেন এখানটায়, হয়তো আপনার ওয়াইফ ফুল টাইম কাজ করছে, হয়তো আপনি ফুল টাইম কাজ করেছেন, যদি আপনার বাচ্চা কাচ্চা থেকে থাকে, এদেরকে নিয়ে আপনি কীভাবে দেশে ফিরে গিয়ে রিইন্টিগ্রেট করবেন? এই টেস্টটাকে কাজে লাগিয়ে, যদিও আপনার এখন 20 বছর হয়নি, কাছাকাছি দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছেন, আপনি কিন্তু হোম অফিসের কাছে রিকোয়েস্ট করতে পারেন আপনার সিদ্ধান্তকে রিকনসিডার করার জন্য। এই জন্য আপনাকে ফ্রেশ কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে না। বুঝতে পেরেছেন আপনি আমার কথা? কেননা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে আবার অ্যাপ্লিকেশন ফি দেওয়া, এখন তো ফিও বেড়ে গেছে, অ্যাপ্লিকেশন ফি এখন প্রায় 1,248 পাউন্ডের মতো অ্যাপ্লিকেশন ফি, এনএচএস ফি ওভার 3,000 পাউন্ড, মানে অলমোস্ট 4,500 পাউন্ডের মতো আপনার অ্যাপ্লিকেশন ফি লাগবে আপনার। সুতরাং ওই প্যানিকে যাবেন না, আমি যেভাবে বলছি সেভাবে আপনি কমিউনিকেট করেন। ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনার টেলিভিশনের সাউন্ডটি বন্ধ করে দেবেন, টেলিফোনে গিয়ে কথা বলুন। আমাদের স্ক্রিনের নিচের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে ফোন দিয়ে টেলিফোনে কথা বলুন অনুগ্রহ করে, তাহলে আপনারা আমাকে শুনতে পাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ ভাই, আমি ভালো আছি। আপনার প্রশ্নটা কোক্কা। একটা প্রোগ্রাম করার জন্য ধন্যবাদ। আমার দুইটা প্রশ্ন ছিল। কোক্কা ভাই সাহেব বলেন। প্রথম প্রশ্নটা হচ্ছে ই ভিসা সম্বন্ধে। ই ভিসা? হ্যাঁ জি, আমি ই ভিসা লাস্ট উইক করে ফেলছি। গুড। এখন তো আমার যে ভিসার তো মানে করতেছে না, দেখাইতেছে না। মানে আপনার মোবাইলে কিছু দেখতে পাচ্ছেন না? না, আমার মোবাইলে যদি কাজের রাইট দেই তাহলে ঠিক আছে, যে ওইটা দেখায় যে কাজটা ঠিক আছে। আচ্ছা। আর বললে তাদের ওই যে ডিউ টু ই ভিসা ওইটা করলে আমার ওয়েবসাইটে লেখা ডিউ টু কি ভাইয়া? ডিউ টু কি?
ওইটা ওয়েবসাইটে লেখা there is a problem with this service at the moment. There is a problem with কি বলেন? There is a problem with this service at the moment. জি জি হ্যাঁ জি বলুন। কি কোনো ইমেইলের অপেক্ষা করব? আমি তো 6 দিন হইছে মাত্র। হ্যাঁ এক্সেলেন্ট। এখন আপনি যে আপনার লিভ কবে পার হয়ে যাচ্ছে, নেক্সট ইয়ারে নাকি এর পরবর্তী? না আমার নতুন না, নেক্সট ইয়ার না, আমার নতুন এক্সটেনশন হয়েছে। আচ্ছা, তো এখন আপনি তো 2 বছর 6 মাসের জন্য বোধহয় দেওয়া হয়েছে তাই না? জি চমৎকার। হ্যাঁ, আপনি যে কাজটি করছেন ই ভিসা আপনার হয়ে গিয়েছে আপনার অলরেডি, না হলে আপনার ওই মোবাইলে রাইট টু ওয়ার্ক এটি আপনি দেখতে পারতেন না। এখন প্রচুর পরিমাণে মানে মিলিয়ন লোকজন আপনার মানে থাউজেন্ডস অফ পিপল আর অ্যাপ্লাইং ফর ই ভিসা, এবং যে কারণে ওদের যে ওয়েবসাইট এবং যে ওয়েবসাইটটি এবং যে সার্ভারটি এটি ডিল করে প্রচণ্ড ব্যস্ত অবস্থা রয়েছে, এবং আপনি আশাহত হবেন না যেহেতু আপনার ওই ওয়ার্ক রাইট দেখা যাচ্ছে আপনার মোবাইলে। এর অর্থ হচ্ছে ওয়ার্ক রাইট দেখা যাচ্ছে, এবং আমি যে রিসেন্ট যে ফটো দিছি মোবাইলটা ওই শো করতে। জি আচ্ছা, তো আপনি যখন ই ভিসা সাবমিট করেছিলেন হোম অফিস থেকে কোনো কনফার্মেশন পেয়েছিলেন? হ্যাঁ, ই ভিসা সাবমিট করার পরে তোরা একটা রেফারেন্স নাম্বার দিয়েছে। জি, ওটা আছে আপনার কাছে? ওই রেফারেন্স নাম্বারটা পেয়েছেন আপনি? হ্যাঁ, আমি ওই রেফারেন্স নাম্বার তোমার ইমেইলে আছে। এক্সেলেন্ট। এই সবগুলি প্রিন্ট আউট করে ফেলবেন। প্রিন্ট আউট করে হোম অফিসের মানে শেফিল্ড অফিসে আপনি দরকার পড়লে আরেকটি চিঠি পাঠাবেন বাই পোস্টে, পাঠিয়ে বলবেন যে দেখো এই সমস্যাগুলো হচ্ছে, তোমাদের ওয়েবসাইটে টেকনিক্যাল এরর দেখাচ্ছে, আমি যদি দেশের বাইরে ট্রাভেল করি আমি, এবং আমার যদি ই ভিসা আমার মোবাইলে না দেখা যায়, যদিও দেখা যাচ্ছে যে রাইট ওয়ার্ক আছে, তোমরা আমাকে রেফারেন্স নাম্বার দিয়েছো, তোমরা কি কাইন্ডলি এটিকে রিজলভ করার যদি স্টেপ নাও, আই উইল রিমেন ভেরি গ্রেটফুল। এইভাবে বলে হোম অফিসের কাছে আপনি নিজেই সরাসরি একটি ইমেল পাঠাতে পারবেন অথবা একটি চিঠি পাঠাতে পারেন। এখন অনেক সময় হতে পারে এরকম যে আপনার বাংলাদেশে অন্যান্য ইমার্জেন্সি বেসিসে যেতে হচ্ছে অথবা সৌদি আরবে হজ করতে যেতে চাচ্ছেন আপনি, বাট এই সমস্যার কারণে যেতে পারছেন না। সেই ক্ষেত্রে অন এন ইমার্জেন্সি বেসিস আপনি আপনার যে লোকাল এমপির সাহায্য গ্রহণ করতে পারেন। এমপি যদি আপনাকে সাহায্য করার জন্য হোম অফিসে চিঠি পাঠায়, তাহলে কিন্তু খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, দ্বিতীয় যে প্রশ্নটা হচ্ছে আমার বাচ্চার বিআরপি কার্ডে গত 2-3 সপ্তাহ আগে আমরা এক্সটেনশনের জন্য পাঠাইছিলাম, তো হয়ে গেছে, বাট আমার বাচ্চার বিআরপি কার্ডে ওরা একটা স্পেলিং ভুল করে ফেলছে। কি ভুল করেছে? একটা অক্ষর ভুল পড়ে গেছে। ওকে, স্পেলিং এরর। ইয়ার জায়গা ই দিয়ে দিয়েছে। আচ্ছা জি হ্যাঁ। তো এখন সাথে আমি ইমেল দিচ্ছি তাদেরকে, এবং তারা বলছে যে ওকে মানে মেইল যেখান থেকে ইস্যু হয়েছে ওখানেও তারা ইমেল দিয়ে বলছে যে আমরা ওখানে পাঠিয়ে দিচ্ছি। জি, 6 সপ্তাহ হয়ে গেছে, এখনো আসে নাই। নো প্রবলেম। যেহেতু আপনি অলরেডি ইমেল পাঠিয়ে দিয়েছেন এবং ওদের কাছ থেকে রেসপন্স পেয়েছেন, অ্যাট এনি টাইম আপনি রিপ্লাই পেয়ে, নর্মালি 4 থেকে 6 উইকস 8 উইকস সময় লাগতে পারে। আপনি ওদেরকে মানে 8 উইকস প্লাস সময় দেন, চলে আসবে আপনার এটা। ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। আপনি যেটা করতে পারেন ইন দি মিন টাইম, যেহেতু 4 উইকস হয়ে গেছে, আপনি ওদেরকে আরেকটা জেন্টাল রিমাইন্ডার, আমি আবারও টার্মটা বলছি, জেন্টাল কাইন্ড একটা রিমাইন্ডার দিয়ে বলেন, কাইন্ডলি আমার বাচ্চার মানে কারেক্ট বায়োমেট্রিক কার্ডটা যদি তুমি পাঠাও, তাহলে ইট উইল হেল্প মি টু রেজিস্টার হিজ নেম উইথ ই ভিসা, এবং কাইন্ডলি তাতে এই কাজটি করো, তখন কেস ওয়ার্ক ইউনিট আপনাকে ব্যবস্থা করে দেবে। আচ্ছা, ই ভিসা সম্বন্ধে আরেকটা প্রশ্ন আছে। জি, ওইটা করলে মানে সাথে কি শো করে নাকি 1-2 সপ্তাহ পরে? সাধারণত ই ভিসায় আপনি অ্যাপ্লাই করলে পরে মানে সিস্টেমটা হচ্ছে এরকম, আপনার মোবাইলে দেখা যাওয়ার কথা আপনার ই ভিসা হয়ে গেছে, বাট এখন যেহেতু আপনার টেকনিক্যাল এরার হচ্ছে, ফল্ট হচ্ছে, অনেক ডিলে হয়ে যাচ্ছে মানে এই সিস্টেমগুলো আপলোড করতে গিয়ে, বাট যেহেতু আপনি কনফার্মেশন পেয়ে গেছেন, ইউ আর ডান, আপনি সেফ, আপনি এখন ওয়ার্ল্ডের যে কোনো দেশে ট্রাভেল করতে পারবেন। তবে যাওয়ার আগে আপনি কাইন্ডলি, যেহেতু টেকনিক্যাল ফল্টের কারণে আপনি আপনার ভিসাটি দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে, এই কারণে আপনি না গিয়ে আগে বিষয়টিকে রিজলভ করে ফেলেন আপনি। ওকে, মানে আমি রাইট ট্র্যাকে আছি। রাইট ট্র্যাকে আছেন, জি, ইউ আর রাইট ট্র্যাক। জি ভাইয়া, এমন জি বলুন। আমি ই ভিসার জন্য যে অ্যাপ্লিকেশন হোম অফিসে করেছি ওইটা কি হয়ে গেছে আপনি বলতে? জি, এটা হয়ে গেছে, কারণ আপনি অ্যাপ্লিকেশন রেফারেন্স পেয়ে গেছেন। যদি সমস্ত তথ্য ঠিকমতো দিয়ে থাকেন আপনি, মানে 16 নাম্বারের যে নাম্বার ওইটাও পেয়ে গেছি। আচ্ছা, তাহলে কয়েকটি জিনিস আমি আপনি যেহেতু আমাকে জিজ্ঞেস করলেন সব ঠিক আছে কিনা,
ওই অপশনে ক্লিক করলে আমার যে রিসেন্টলি যে ছবি দিছি ওইটা শো করতেছে এবং আমার সব কিছু দেখা যাচ্ছে। এক্সেলেন্ট। তাহলে কয়েকটা জিনিস, আপনি যদি আপনার কারেক্ট ভ্যালিড পাসপোর্ট নাম্বার দিয়ে থাকেন, কারেক্ট ভ্যালিড বায়োমেট্রিক কার্ড ডিটেলস দিয়ে থাকেন, আপনার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস যদি কারেক্টলি দিয়ে থাকেন, এবং আপনার যে ছবি সেটি যদি দিয়ে থাকেন কারেক্টলি, এবং হোম অফিস যদি এই ছবিটি নেওয়ার পর যদি অ্যাকসেপ্ট করে ফেলে, দেন ইউ অন দ্য রাইট ট্র্যাক। পাসপোর্ট নাম্বার তো আমি দেই নাই, পাসপোর্ট তো আমি দেই নাই। দুইভাবে, মানে পাসপোর্ট নাম্বার অথবা আপনার বায়োমেট্রিক কার্ড, ভ্যালিড বায়োমেট্রিক কার্ড দিয়েছিলেন তো আপনি? হ্যাঁ, ভ্যালিড বায়োমেট্রিক কার্ড। ডান, ইউ আর সেফ ভাইয়া। ওকে দাদা, থ্যাংক ইউ। ওকে, অল দ্য বেস্ট উইশেস ভাইয়া। ধন্যবাদ। তো আমি অনুষ্ঠানের এই পর্যায়ে যে বিরতিতে যাওয়ার পূর্বে আমি একটি ওয়েক আপ কল দেওয়ার জন্য আমি মানে এই আগামী 1-1.5 মিনিট আমি ব্যবহার করার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনারা দয়া করে আপনাদের যে ইমেল অ্যাড্রেস, যাদেরই ফার্দার লিফট রিমেন্ড রয়েছে, যাদের লিফট রিমেন্ডটি লিমিটেড ফর 1 year 6 months অথবা 2 years 6 months, মানে লিমিটেড লিফট রিমেন্ড 5 years অথবা 6 years, তাদেরকে দয়া করে একটি বিষয়ে আমি অনুরোধ করছি, অথবা যারা অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন ফর ফার্দার লিফট রিমেন্ড যেগুলি পেন্ডিং আছে, আপনারা দয়া করে আপনাদের ইমেল অ্যাড্রেসটি রেগুলার চেক করবেন আনটিল ইউ রিসিভ দ্য ফাইনাল ডিসিশন। কেননা হোম অফিসে অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকার সময় অনেক সময় হোম অফিস যে ল ফার্ম তাদের ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করে, আবার মাঝে মাঝে হোম অফিস অ্যাপ্লিকেন্টের পার্সোনাল ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করে। যদি আপনার ইমেল অ্যাড্রেসটি রেগুলার চেক না করেন যখন আপনাদের অ্যাপ্লিকেশনগুলো পেন্ডিং রয়েছে হোম অফিসে, এবং কনসিকুয়েন্সটি ফাটাল কনসিকুয়েন্স নিয়ে আসতে পারে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার একজন ক্লায়েন্টের যার লিফট রিমেন্ড হয়ে গেছে ফার্স্ট এপিসোডে, সেকেন্ড টাইম যখন তিনি অ্যাপ্লাই করেছিলেন, ক্লেমেন্ট, তিনি একজন নাইজেরিয়ান ন্যাশনাল, তিনি যে অ্যাপ্লাই করেছিলেন ফর ফার্দার লিফট রিমেন্ড, এটা ছিল এক্সটেনশন, এবং হোম অফিসের পক্ষ থেকে পরপর 3-4 বার তাকে ইমেল দিয়ে বলা হয় সে যাতে বায়োমেট্রিক্স দেওয়ার জন্য হোম অফিসে যোগাযোগ করে, বাট সেই ইমেল কিন্তু আমাদের অফিসের কোনো ইমেল অ্যাড্রেসে আসেনি, এসেছিল ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেসে, কিন্তু উপরে ঠিকই আমার নাম এবং আমার অফিসের নাম লেখা ছিল, এবং বাট গিয়েছেন অ্যাপ্লিকেন্টের ইমেল অ্যাড্রেসে। তো আমি বিষয়টি কী সেটি নিয়ে আমি চলে আসবো। বিজ্ঞাপন বিরতির পূর্বে আমি বিভিন্ন দর্শক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম, এই অধ্যায়েও তার কোনো ব্যতিক্রম হবে না। দর্শক মণ্ডলী, আমাদের সাথে ইতিমধ্যেই একজন সম্মানিত দর্শক সংযুক্ত হয়েছেন, দেখি তার কি প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম শুভ দর্শক। হ্যালো, আমরা এই দর্শক হারিয়ে ফেলেছি। বিজ্ঞাপন বিরতির পূর্বে আমি একটি জায়গাতে থেমে গিয়েছিলাম যে কেন আপনারা যারা অ্যাপ্লিকেন্ট তাদের যে ইমিগ্রেশন, আমি আবার থেমে গিয়ে যাচ্ছি দর্শককে গ্রহণ করার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। একটা জিনিস জানতে চাচ্ছিলাম, কোকা ভাই, 10 বছর 19 তারিখ ফুলফিল হবে, বা আমি হ্যালো 19 কি 19 অক্টোবর? যে 19 অক্টোবর আমার 10 বছর জি ফুলফিল হবে, বাট আমি লাস্ট উইক আমি বায়োমেট্রিক দিয়ে দিয়েছি। জি, কতদিন লাগবে রেজাল্টটা পাইতে কি? ও আচ্ছা, অ্যাপ্লিকেশন সাবমিট করার পর সাধারণত হোম অফিসের প্রেসক্রাইব টাইম লিমিট হচ্ছে 6 মান্থস। ডকুমেন্টস দিস ইজ লাইক ইন দ্য ইউকে B1 আর আমার 10 ইয়ার্স অর অল কাগজ। জি, ইনশাআল্লাহ ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, এটা চলে আসবে আপনার। বাট হোম অফিসের কেস ওয়ার্কিং ইউনিট এখন একটু বেশি ব্যস্ত হয়ে গেছে। নর্মালি 3 থেকে 6 মান্থসের ভিতরে সিদ্ধান্ত আপনার পেয়ে যাওয়ার কথা, বাট 6 মান্থের ভিতরে যদি সিদ্ধান্ত না পেয়ে যান তাহলে ওদেরকে একটা জেন্টাল রিমাইন্ডার দেবেন। বাট আমি আশা করি খুব শীঘ্রই আপনি সিদ্ধান্ত পেয়ে যাবেন, বিটুইন 3 to 6 মান্থসের ভিতরে পেয়ে যাবেন আপনি। কারণ যেহেতু 10 ইয়ার্স লফুল রেসিডেন্স, এবং যদি আপনি সঠিক প্রমাণ দিতে পারেন, প্রতি বছরের রেভিনিউ দিতে পারেন, আপনি লাইফ ইন দ্য ইউকে টেস্ট পাস করেছেন, বিয়ন্ড টেস্ট পাস করেছেন, যদি আপনার ক্রিমিনাল কোনো কনভিকশনস না থেকে থাকে, সিভিল কোন জাজমেন্ট, আপনার বাচ্চার কনগ্রাচুলেশনস ভাই, এটা ডেফিনেটলি হয়ে আসবে ইনশাল্লাহ, ডোন্ট ওয়ারি। এবং 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 কি হচ্ছে, কি হবে, কবে আসবে, এই ধরনের কোনো আশঙ্কা করবেন না। ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনি ইনশাল্লাহ। ওকে ভাইয়া, গুড লাক, ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম শুভ দর্শক। হ্যালো, আমি একটু বিনীতভাবে অনুরোধ করছি, টেলিভিশনের সাউন্ড বন্ধ করে টেলিফোনে কথা বলুন কাইন্ডলি, অথবা পাশের রুমে কথা বলুন।
ওয়ালাইকুম সালাম বোন, কে বলছেন, কোথেকে বলছেন? জি সপা বিবি। ও আমার স্বপ্না বিবি, বালা শুননি। হ্যালো স্বপ্না বিবি, বালা শুননি? জি আপনি কি করছেন? আলহামদুলিল্লাহ। আপনারে আপনি কি সুখবর পেয়েছেন? আপনি? জি 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 আলহামদুলিল্লাহ। আমি আপনাকে সাথে রেখেই আমি দর্শকদের জানিয়ে দিচ্ছি, এই যে স্বপ্না বিবি, ওনার যে মানে একটি কেস, সেই কেসে হোম অফিসের, আমি যদি ভুল না বলে থাকি, ভুল বলে আপনি সংশোধন করে দেবেন, আমি ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে জয়লাভ করেছিলাম, হোম অফিসে এটির বিরুদ্ধে অ্যাপিল করেছিল। আমি আপার ট্রাইব্যুনালে জয়লাভ করেছিলাম, হোম অফিসে জয়লাভ করার পরে এখন হোম অফিস আর এটির বিরুদ্ধে কোনো অ্যাপিল করেনি। এবং এই বিষয়টি আপার ট্রাইব্যুনালে জয়লাভ করার পর 3 মাস পেন্ডিং ছিল, তাই না? মানে ডিসেম্বর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2024 পর্যন্ত। ডিসেম্বর 2023-তে আমি উইন করি আপার ট্রাইব্যুনালে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত সেটি হোম অফিসে পেন্ডিং ছিল, মানে এটিকে এক্সিকিউট করার জন্য, এটিকে ইমপ্লিমেন্ট করার জন্য। হোম অফিস ইমপ্লিমেন্ট করে নাই। তখন স্বপ্না বিবির এই সে আত্মীয় আমার সাথে যোগাযোগ করে বলে যে মোহিত ভাই কী হচ্ছে। আমি তখন হোম অফিসকে থ্রেট দেই। ইনিশিয়ালি খুব ভদ্র ভাষায় আমরা চিঠি লিখি, হোম অফিসের পক্ষ থেকে কোনো রিপ্লাই আসেনি। উল্টো বলা হয় ওরা নাকি কেস ফাইল হারিয়ে ফেলেছে, তাই না? ঠিক বলেছে আমি? মানে হোম অফিসের পক্ষ থেকে বলা হচ্ছিল যে ওদের ডাটাবেসে আমার এই ক্লায়েন্টের কোনো কেস ফাইল নেই। পরে যখন আমি ক্লায়েন্টের ইনস্ট্রাকশনস নিয়ে জুডিশিয়ালি উইথ প্রি অ্যাকশন প্রোটোকল থ্রেট দিলাম, পরে ঠিকই কেস ফাইল বের হয়ে আসে এবং আমাদের সাথে যোগাযোগ করে বলা হয় যে এই অ্যাপিলটিকে ইমপ্লিমেন্ট করা হবে। এবং ইতিমধ্যেই আমার এই ক্লায়েন্ট বায়োমেট্রিক্স দিয়ে এসছেন এবং চিঠিতে বলা হয়েছে যে উইদিন সার্টেন পিরিয়ড, মানে 28 দিনের ভিতরে ওরা বায়োমেট্রিক কার্ডটি পাঠিয়ে দেবে। এখনও বোধহয় বায়োমেট্রিক কার্ডটি পাঠানো হয়নি, তাই কি? বায়োমেট্রিক কার্ডটি পেয়েছেন আপনারা? এখন কি অবস্থা? ও আচ্ছা, এখন অবস্থা হচ্ছে এই হোম অফিসের পক্ষ থেকে ওরা রেকগনাইজ করেছে যে এটা যে ফাইল ওদের কাছে আছে এবং ইনিশিয়াল স্টেজে ওরা বলেছিল শিমুল আলী নামে ওকে পারমিশন দেবে। পরে আমি আবার থ্রেট দিই, শিমুল আলী ওর কারেক্ট নাম না, ওর আসল নাম আব্দুর রহিম। বুঝতে পেরেছেন আপনি? এবং আমি ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল, আপার ট্রাইব্যুনালের সিদ্ধান্ত ওদেরকে পাঠিয়ে দিই এবং ক্লায়েন্টকেও আমি বলি, আপনার জাতীয় তাকেও বলি, যখন বায়োমেট্রিক্স দিতে যাবা তখন ডকুমেন্টসগুলো তুমি হোম অফিস থেকে শো করবা তুমি যে তোমার এটা রিয়েল নাম। তখন ফাইনালি যখন বায়োমেট্রিক্স যেখানে ফিঙ্গারপ্রিন্টস দেবে, যে চিঠি আসলো সেই চিঠিতে আব্দুর রহিম, উনি ওনার আসল নাম ফিরে পেয়েছেন উনি, আলহামদুলিল্লাহ। এবং উনি ওই আসল নামে উনি বায়োমেট্রিক্স দিয়ে এসছেন উনি, এবং উনি খালি ওয়েট করছেন বায়োমেট্রিক কার্ডের জন্য। তো এখন যেহেতু একটু আগে একজন দর্শক ফোন করে বলেছিলেন যে বায়োমেট্রিক ইউনিট থেকে ওনার একটা ছেলের মানে একটা বায়োমেট্রিক কার্ড দেওয়া হয়েছিল, ভিতরে স্পেলিং এরার ছিল, এই জন্য তিনি কমিউনিকেশন করেছেন ওই বায়োমেট্রিক টিমের সাথে। 1 মাস হয়ে গেছে, এখনও উনি ওয়েট করছেন। তো আব্দুর রহিমকে একটু ওয়েট করতে হবে, যে প্রেসক্রাইব টাইম পার হয়ে যাওয়ার পরে একটু ওয়েট করতে হবে, বাট চলে আসবে কার্ড ইনশাল্লাহ। হ্যালো স্বপ্না বিবি, জি জি আমি বলতেছি আর শুনছি আপনার কথা। তো আমি যেটা বলছিলাম যে ওনার বায়োমেট্রিক কার্ড চলে আসবে ইনশাল্লাহ, আপনি কোনো ওয়ারি করবেন না, এবং ওনার অরিজিনাল নামে উনি ওনার বায়োমেট্রিক কার্ডটি পাবেন ইনশাল্লাহ। জি আমি তো খুব চিন্তায় আছি এটা নিয়ে। আমি কিন্তু আপনার চিন্তা দূর করে দিচ্ছি, আমি আপনার চিন্তা। এবং আপনি মনে আছে কয়েক সপ্তাহ আগে ফোন দিয়ে বলেছিলেন খুব আশঙ্কা ছিল, ইয়াল্লাহ মুহিত ভাই কী হবে, ওরা তো মানে ফাইল গায়েব করে ফেলছে, মনে আছে আপনার? আমি তখন আপনাকে বলেছিলাম যে হয়তো এমন হতে পারে আগামী 1-1.5 মাসের ভিতরে আপনি ফোন দিয়ে আপনি আমাকে বলবেন যে থ্যাংক ইউ মুহিত ভাই। সেই সময়টা এখন আসছে। মনে তো আছে, থ্যাংক ইউ এইভাবে তো ফোনে থ্যাংক ইউ বলা যাবে না। যখন চলে আসবে কার্ড তখন আপনার চেম্বারে চলে যাব। আলহামদুলিল্লাহ। আপনার মনে আছে কিনা আমি আপনাকে বলেছিলাম কোন এই ধরনের একটা কেস করার জন্য কোন এক সময় আজ থেকে 8-10, কেন আমি সিলেটিকে এত ভালোবাসি, আমার সিলেটি ক্লায়েন্ট মানে টাকা পয়সা থাকলে কিন্তু মানুষের মন বড় হয় না, টাকা পয়সা না থাকলে কিন্তু মানুষের মন বড়। আপনার মনে আছে আমি আপনাকে বলেছিলাম যে মৌলভীবাজার একজন ক্লায়েন্ট আমার জন্য বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কিনেছিল, টিকিট কিনে আমাকে বাংলাদেশে নিয়ে গিয়েছিলেন এবং মৌলভীবাজার নিয়ে গিয়ে 600 গ্রামবাসীকে ইনভাইট করেছিলেন, 2টা গরু জবাই দিয়েছিল, মনে আছে আপনার? আমি বলছিলাম আমি আপনাকে, আপনি ওই ভদ্রলোকের সাথে কথা বলেছিলেন, মিজানুর রহমান। ওনাদের কিন্তু অত টাকা পয়সা নাই, বাট হার্টটা দেখেন কত বড়, আলহামদুলিল্লাহ। এবং আপনার কেসটা ওরকমই হবে, বাট আপনাকে বাংলাদেশে নিয়ে যেতে হবে না। আপনি খেলে আমার জন্য 2 রাকাত নফল নামাজ করবেন, আমার বাচ্চাটার জন্য 2 রাকাত নফল নামাজ পড়বেন, এবং দোয়া করবেন আমার বাচ্চাটা হইলো, আমাকে তো বললেন না। আপনি আপনার সাথে দেখাই তো হয় নাই, বাচ্চাটার জন্য দোয়া করবেন। এবং অবশ্যই বোধহয় বিভিন্ন মিডিয়াতে আপনার দেখার কথা, সোশ্যাল মিডিয়াতে দেখার কথা, বাচ্চাটা যাতে ভালো মানুষ হয় এবং মানুষের মঙ্গল করতে পারে যাতে ইনশাল্লাহ। কি
এই দেশে ম্যারেজ করছেননি? জি অবশ্যই, জি। বাংলাদেশে? না এই দেশেই। এবং সবচেয়ে বড় কথা ইনভাইট করলেন না? বলি আপনাকে, ও আচ্ছা, আমি যদি ইনভাইট না করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন, আপনি আসতে পারে সেই ইনভাইটের খাবার খাই দেবো আপনাকে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে মানে যেই কন্যা কিন্তু আপনাকেও দেশি কন্যা। এবং আমাকে আমার অনেক ক্লায়েন্ট আমার অফিসে এসে বলে, মোহিত ভাই আপনি হচ্ছেন আমার ছোট বোনের জামাই। বুঝছেন আপনি? তো আমি আপনার সাথে একটু মজা করে কথা বললাম। আব্দুর রহিম আমাকে বলেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মেয়ে হয়েছে। আর আপনার আব্দুর রহিম এবং আপনার আব্দুর রহিমের বাচ্চাও এক্সেলেন্ট, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি। এবং আব্দুর রহিম আমাকে বলেছে। এবং আপনি এই কেসটা কিন্তু খুব ডিফিকাল্ট কেস ছিল আপনার কেসটি। এবং এক শ্রেণীর আইনজীবী কিন্তু আব্দুর রহিমের লাইফটা নষ্ট করে দিয়েছিল, উল্টাপাল্টা নাম দিয়ে, উল্টাপাল্টা 2 নম্বর পাসপোর্ট দিয়ে, উল্টাপাল্টা 2 নম্বর ডকুমেন্টস দিয়ে। ওর লাইফ দে গট ডিজাস্টার্স। মনে আছে আপনার? মনে আছে। এবং সেই জায়গা থেকে আপনি মোহিত ভাই চেষ্টা করে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ সবকিছুর মালিকও আল্লাহ, আলহামদুলিল্লাহ। জি। এবং আপনার বিশ্বাস ছিল আর জি, এবং আপনার বিশ্বাস ছিল আর কেউ না পারে, মোহিত ভাই পারবে ইনশাআল্লাহ, এবং করে ফেলেছে আমি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ বাকি আমরাও মোহিত ভাই শেষ কইরা দেও। আমিন ইনশাআল্লাহ। টেনশনটা দূর হোক। আমি লেগে আছি বোন। ওকে ইনশাআল্লাহ হবে। হ্যাঁ, দোয়া করবেন আমাদের জন্য কাইন্ড। হ্যাঁ, সবাইকে সালাম, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো শুভ দর্শক, হ্যালো, আমি বিনীত ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কে বলছেন, কোথা থেকে বলছেন, কেমন আছেন? আমার একটা কোয়েশ্চেন আছে। কোকা ভাই স্যার। তো আমার কোয়েশ্চেনটা হলো, আমি একটা হিউম্যান রাইট কেস করছি। কবে করেছেন? আনম্যারিড পার্টনার রুটে। কবে করেছেন? 2 মান্থ হয়েছে। জি। তো আমার কোয়েশ্চেন হলো, আমি এখন আবার করছি যে উদ্দেশ্য ম্যারিজ রেজিস্টার লাগি অ্যাপ্লাই করছি। জি। তো তারা আমার নোটিশ করছে, এখন আমার পরবর্তী তারা বলছে জাস্ট আমরা হোম অফিস চেক করিয়া আমরা দিব মারিয়ে লাগে। আমার কোয়েশ্চেন হলো, এখন যদি আমি ইংলিশ ম্যারিজ রেজিস্টার করি, করিয়া যদি আমি এটা আবার হোম অফিসটা প্রোভাইড করি, আমরা এখন ম্যারিড কাপল, তো এটা কোনো হেল্প হবে? অবশ্যই হেল্প হবে। কয়েকটা প্রশ্ন। আপনি যখন আনম্যারিড পার্টনারশিপে সাবমিট করেছিলেন 2024-এর 2 মাস আগে, ব্যাকগ্রাউন্ডে আপনাকে কিন্তু 2 বছরের ডকুমেন্টস দেখাতে হবে যে ইউ আর লিভিং টুগেদার ইন টু ম্যারেজ। আপনি কি 2 বছরের ডকুমেন্টস দিয়েছিলেন? এটা দিছি না, তারা আমরা জাস্ট দেখাইছি যে আমরা 2 বছর থেকে লিভিং। ও খালি কইছেন, বাট কোন ডকুমেন্টস নাই? কবে আমরা লিভিং টুগেদার বুঝতে পেরেছি, বাট আপনি কোনো ডকুমেন্ট, আমার প্রশ্ন ছিল খুব স্পেসিফিক, আপনি কি কোনো ডকুমেন্ট দিতে পারেন নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু আনম্যারিড পার্টনারশিপের মেইন কন্ডিশন হচ্ছে ইউ মাস্ট বি লিভিং টুগেদার ফর 2 ইয়ার্স প্রায়ার টু দ্য অ্যাপ্লিকেশন, এবং আপনাকে 2 ইয়ার্সের ডকুমেন্টস দিতে হবে। যেহেতু এই ডকুমেন্টসগুলি আপনি দিতে পারেন নাই, তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি একটু উইক ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ। এখন যেহেতু আপনি বিয়ে করে ফেলেছেন, আপনি অবশ্যই দেয়ার ইজ এ চেঞ্জ ইন ইউর সার্কামস্টান্সেস। আপনি এখনই ইমিডিয়েটলি হোম অফিসকে রেকর্ডেড ডেলিভারি দিয়ে আপনার অরিজিনাল ম্যারেজ সার্টিফিকেটের 2টা কপি নেবেন, একটি পাঠিয়ে দেন হোম অফিসের কাছে, এবং আপনি আপডেট করে দেন যে নাও ইউ আর ম্যারিড পার্টনার। এবং যদি মানে 2 বছরের ব্যাকগ্রাউন্ড কোনো ডকুমেন্টস না দিয়ে থাকেন, তাহলে কিছু স্টেটমেন্ট, শ্বশুর শাশুড়ির কাছ থেকে স্টেটমেন্ট, বন্ধুবান্ধবের কাছ থেকে স্টেটমেন্ট, যারা আপনার এই যে বিয়েতে অ্যাটেন্ড করেছেন তাদের কাছ থেকে কনফার্মেশন যে আপনারা আসলেই বিয়ের আগে 2 বছর লিভিং টুগেদার করেছেন আপনারা অ্যাজ এন আনম্যারিড পার্টনার, এখন আপনাদের বিয়ে হয়ে গিয়েছে এবং তারাও আপনার অ্যাপ্লিকেশনকে সাপোর্ট করছে। মোহিত ভাই আসলে ঠিক আছে, বলুন। হ্যালো মোহিত ভাই, বলুন ভাই। আপনি টেলিভিশন ফলো, আমি একটু রিকোয়েস্ট করছি আপনাকে, শুনুন, আপনি টেলিভিশন ফলো না করে পাশের রুমে চলে যান, অথবা টেলিভিশন সাউন্ড বন্ধ করে কথা বলুন, তাহলে আপনার সুবিধা হবে। বলুন। হ্যালো, আমার কোশ্চেনটা হলো যে আমার বেবির যেটা এখনো আটকে রাখি দিতে ওরা, এখনো বেবির কি কিছু করা যায়? বেবির কি? আমার ওয়াইফ স্কিল ওয়ার্কারে আসলা, জি, তখন আমি বেবির ইয়েটা করছিলাম ডিপেন্ডেন্ট হিসাবে আর পার্মানেন্ট রেসিডেন্ট আনার লাগে। আচ্ছা, তো এখন তারা হোল্ড করে রাখিছে, এটা কইছে যে ফাদারের ডিসিশন নেওয়া পর্যন্ত তারা এটা হোল্ড করে রাখবো। ও আচ্ছা, তাহলে আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একটু ডিফারেন্ট টাইপের, আপনি কিন্তু অন্য ক্যাটাগরির অ্যাপ্লিকেশন করেননি। আমি ভেবেছিলাম হয়তোবা এই কারণেই আমাকে বলার সময় খুলে
খুলে বলবেন আপনি, তাহলে হেল্প করতে সাহায্য হবে। কারণ আপনি যদি এমন হতো আপনার, আমি ভেবেছিলাম যে আপনার ওয়াইফ হয়তো ব্রিটিশ সিটিজেন অথবা ওনার ইনডেফিনিট লিভ টু রিমেইন রয়েছে, আমি এই সাইড থেকে আমি অ্যাডভাইস করছি। তো আপনার ওয়াইফের ব্যাকগ্রাউন্ড আপনি শুরু থেকে বলেন, আপনার ওয়াইফের ব্যাকগ্রাউন্ড কী ছিল, আপনার ব্যাকগ্রাউন্ড কী ছিল, আপনি কী করছেন? ওয়াইফ এখন স্কিল ওয়ার্কারে আছেন। কবে এসেছেন উনি? একটা বেবি আছে 2 বছরের। জি। and also আমার ওয়াইফ এখন প্রেগন্যান্ট and জানুয়ারিতে ডিউ ডেট। আচ্ছা। and so আমার বেবির লাগি মার ডিপেন্ডেন্ট হিসাবে আমরা অ্যাপ্লাই করছিলাম। জি। দেওয়ার লাগি তখন তারা চাইছে ফাদারের ইনফরমেশন, তখন আমার কোনো লিগ্যাল ইয়াস না, তো আমি একটা হিউম্যান রাইট কেস করছি, করার পরে আমি রেফারেন্স করা দিছি যে আপনার কেসটা হোম অফিসে আছে। তখন তারা বলছে যে ওকে, ওখানে আমার মেয়রিয়াটা জানাইছে যে আমরা ওয়েট করতেছি ইওর ফাদার ডিসিশন। জি, বুঝতে পারছি আমি। এখন আপনাকে যেটা করতে হবে তাহলে ওদেরকে আপডেট করে দেবেন আপনি, 2 বাচ্চার ডিটেলস দিয়ে, আপনার ওয়াইফ যে প্রেগনেন্ট, দুঃখিত প্রথম বাচ্চার ডিটেলস দেবেন, আর প্রেগনেন্সির যে রিপোর্ট, রেড বুকের কিছু রিপোর্ট, কবে ডিউ ডেট, কবে এক্সপেক্টেড ডেট, এই এভিডেন্সগুলো দিয়ে আপনি হোম অফিসের কাছে অ্যাপ্লাই করবেন। যদিও আপনি হিউম্যান রাইটস গ্রাউন্ডে অ্যাপ্লাই করেছেন এবং আপনারটা কিন্তু আন্ডার দি জেনারেল ইমিগ্রেশন রুলসের ভিতরে এটি পড়ে না, এটি পড়ে আন্ডার দি ডিসক্রিশন পাওয়ার অফ দি হোম অফিস আন্ডার হিউম্যান রাইটস আর্টিকেল 8। এবং আপনি যদি প্রমাণ করতে পারেন যে এই বাচ্চাদের ওয়েলফেয়ারের জন্য আপনার ইংল্যান্ডে থাকার প্রয়োজন এবং আপনার ওয়াইফ যেহেতু প্রেগনেন্ট, আপনার ওয়াইফকে লুক আফটার করার জন্য আপনার এখানে থাকার প্রয়োজন, বাচ্চা যখন বর্ন হবে নতুন বাচ্চা তাকে লুক আফটার করার জন্য আপনার প্রয়োজন, সেকেন্ড যে বাচ্চা যার বয়স 2 বছর তাকে লুক আফটার করার জন্য আপনার ইংল্যান্ডে থাকার প্রয়োজন, এই জিনিসগুলি একসাথে করে মানে ওয়েলফেয়ার অফ দি চিলড্রেন প্যারামাউন্ট কনসিডারেশন অফ হোম অফিস, বেস্ট ওয়েলফেয়ার অফ চিলড্রেন। এবং এগুলি যদি আপনি সমস্ত ডকুমেন্টস দিয়ে সাবমিট করেন, দের ইজ হাই পসিবিলিটি হোম অফিসের কিন্তু ভিতরে অনেক ধরনের ডিসকাশন পাওয়ার রয়েছে। যদি ইফ ইউ আর লাকি এবং যদি এরকম একজন কেস ওয়ার্কার পেয়ে যান যে আসলে হিউম্যান রাইটসকে শ্রদ্ধা করে, আপনাকে আউটসাইড দ্য ইমিগ্রেশন রুলস যুক্তরাজ্যে থাকার পারমিশন দিয়ে দেবে আন্ডার হিউম্যান রাইটস ইনশাল্লাহ। জি, আর ওইগুলো ডিসিশন আসতে কতদিন সময় নেয় ওরা? যেহেতু এগুলি কমপ্লিকেটেড, এগুলি কমপ্লেক্স ক্যাটাগরির কেস, তো এই কারণে আপনাকে সাবস্টেন্টিভ স্ট্রং সাবমিশন দিতে হবে আন্ডার প্রাইভেট লাইফ, আন্ডার হিউম্যান রাইটস, চিলড্রেন্স রাইট, এই সবগুলিকে একসাথে করে, আর যদি মেডিকেল কোনো রিজন থেকে থাকে সেগুলিকে এক্সপ্লোর করে সাথে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি দিয়ে সাবমিট করলে, যেহেতু আমি এটাকে বলছি কমপ্লেক্স ক্যাটাগরির কেস, এটা হতে পারে 1 বছর, হতে পারে 14 মাস, 16 মাস, এরকম সময় লাগতে পারে, লেংদি একটা সময় লাগতে পারে আপনারটা। বাট যদি পেন্ডিং থেকে থাকে পুশ করার কোনো প্রয়োজন নেই, আপনাকে যেটা করতে হবে খালি আপডেট দিয়ে যাবেন। যেমন আপনার ম্যারেজ হয়েছে, ম্যারেজ সার্টিফিকেট দিয়ে দিলেন, আপনার ওয়াইফ প্রেগনেন্ট সেটি দিয়ে দিলেন, পরবর্তীতে আবার সবগুলি মিলিয়ে আইটি সাবমিশন দিয়ে দিলেন, যাতে করে অ্যাটলিস্ট ইউ রিমেন ইন টাচ উইথ দি হোম অফিস। জি, বুঝতে পেরেছেন আপনি? জি, ওকে, থ্যাংক ইউ মোহিত ভাই। নো প্রবলেম ভাই। আর কি প্রশ্ন আছে আপনার? জি না, জি ধন্যবাদ প্রশ্ন করার জন্য। তো চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। হ্যালো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আমি একটু বিনীতভাবে অনুরোধ করছি টেলিভিশনের সাউন্ডটি বন্ধ করে দিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। Hello, hi, I can hear you. Hello. Hello. It's very clear from my side. I can hear you very clearly. Hello. Hi, I can hear you. ভাইয়া, আমি কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছি। যদি এমন হয়ে থাকে আপনি টেলিভিশন দেখে যদি কথা বলেন, আপনি শুনতে পাবেন না। আপনি টেলিভিশনের সাউন্ড বন্ধ করে দেন, টেলিফোনে সরাসরি কথা বলেন অথবা পাশের রুমে চলে যান কাইন্ডলি। হ্যালো, হ্যালো, আপনি টেলিভিশন দেখছেন, কথা শুনতে পাবেন আপনি কাইন্ডলি পাশের রুমে চলে যান। ধন্যবাদ। এখন কথা বলুন। হ্যালো, হ্যালো। আমরা এই দর্শককে হারিয়ে ফেলেছি। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আমরা এই দর্শককে হারিয়ে ফেলেছি। দর্শক, বিজ্ঞাপন বিরতির পূর্বে আমি আপনাদেরকে বলেছিলাম কেন যে সমস্ত অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে হোম অফিসের কাছে ফর ফার্দার লিভ টু রিমেইন, কেন তাদের যে পার্সোনাল ইমেল অ্যাড্রেস প্রতিদিন কেন দেখাটা অত্যন্ত প্রয়োজনীয়।
ব্যাখ্যা দিতে গিয়ে আবার আরেকদিন দর্শক চলে এসেছেন, আমি দর্শক প্রশ্ন চলে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আপনি কিন্তু আবারও টেলিভিশন দেখছেন, কাইন্ডলি টেলিভিশনের সাউন্ড বন্ধ করে দিয়ে টেলিফোনে সরাসরি কথা বলুন প্লিজ। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম বোন, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? খুব ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনার খুব ভালো এই কথা শুনে আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। কোকা আলহামদুলিল্লাহ। ভাই আমি একটা প্রশ্ন করতাম ভাই, আমি পেনশন আছি বর্তমানে। বোন একটু দাঁড়ান, আপনি আপনার মুখটা টেলিফোনের কাছে এভাবে নিয়ে আসেন, কথা বলেন, একটু দূরে শোনা যাচ্ছে সাউন্ড, কাছে নিয়ে কথা বলেন। ওকে ভাইয়া, আমি পেনশনে বর্তমানে আছি ভাইয়া, তো আমার সিরিঞ্জের লাগি অ্যাপ্লাই করতাম, বুঝছেন? জি হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। তো সিরিঞ্জের লাগি অ্যাপ্লাই করতাম ভাইয়া, তো আমি জানতাম চাই যে আমার মা বাবার গিয়া ম্যারেজ সার্টিফিকেট লাগবো নিয়ে, এর বাদে কিতা কিতা লাগবো, আমার একটা কইলে গিয়া আমি খুশি হইব। এখন কইলে গিয়ে 3 বছর ডাক্তারি লেটার, এর বাদে গিয়া আরো 3 বছরের গিয়া এই সেই নানান ধরনের গিয়া বিবাদার লাগে গিয়া। আচ্ছা, কয়েকটা প্রশ্ন। আপনার বয়স কত এখন? কিতা কিতা লাগে, আপনার এখন বয়স কত? আমি পেনশন ভাই। না, বয়স কত? বয়স আমার বয়স হইল 57। ওকে, আপনার জন্য সুখবর হচ্ছে এই, আপনার লাইফ ইন দ্য ইউকে টেস্ট এবং বিয়ন্ড টেস্ট এই দুটো পাস করতে হবে না আপনাকে, আপনার এজের কারণে। আপনি সরাসরি ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনি, নাম্বার 1। নাম্বার 2, এই জন্য আপনাকে ন্যাচারালাইজেশন একটি ফর্ম আছে, সেই ফর্মটি ফিল আপ করতে হবে, এবং এই ফর্মের সাথে আপনি যেই ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করছেন সিটিজেনশিপ অর্জন করার জন্য, এর সাথে সাপোর্টিং ডকুমেন্টস, সবগুলি ডকুমেন্টস সাবমিট করে দেবেন আপনি। সেক্ষেত্রে আমি জানি না আপনি কোন ক্যাটাগরিতে আপনি ইংল্যান্ডে আছেন, কোন ক্যাটাগরিতে আপনি আপনার তো ইনডেফিনিট লিভ রয়েছে, তাই না? ইনডেফিনিট। হ্যালো বোন, আমরা অনেকে হারিয়ে ফেলেছি। যদি এমন হয়ে থাকে যে আপনার বয়স এখন 67, আপনি এখন ব্রিটিশ সিটিজেন হতে চাচ্ছেন আপনি, তখন আপনাকে ন্যাচারালাইজেশনের মাধ্যমে এই ব্রিটিশ সিটিজেনশিপ অর্জন করতে হবে। আপনাকে একটি প্রেসক্রাইব ফর্ম রয়েছে, ফিল আপ করতে হবে, ফি পেমেন্ট করতে হবে হোমসের, এবং সাথে আপনি যত বছর ইংল্যান্ডে আছেন এবং যখন আপনাকে সেটেলমেন্ট দেওয়া হয়েছে তারপর থেকে এখন পর্যন্ত যদি এভিডেন্স যেগুলো আছে সেগুলি যদি সাবমিট করতে পারেন, কোনো সমস্যা হবে না। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, সুপ্রিয় দর্শক, আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনি কাইন্ডলি টেলিভিশনের সাউন্ড বন্ধ করে দিয়ে টেলিফোনে সরাসরি কথা বলুন, অথবা পাশের রুমে গিয়ে কথা বলুন। হ্যালো হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আমি শুনতে পাচ্ছি আমি আপনাকে, আপনি পাশের রুমে চলে যান কাইন্ডলি। হ্যালো হ্যালো, আমি আপনাকে শুনতে পাচ্ছি। হ্যালো, ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, আমি একটা সাজেশন দিতে চাই স্যার। নো প্রবলেম। এত আমার নাতিন একটা আছে 13 বছরের। জি জি, তো পড়ালেখা করতেছে, মোটামুটি ভালোই আছে, জি, কিন্তু আর্থিক অবস্থা খারাপ। তখন আমার বলছিল, দাদা আপনি তো লন্ডনে আছেন, আমার কিছু হেল্প করেন থাকা উঠার জন্য। ঠিক আছে করব, কিন্তু ওইখান থেকে বিষয় বা অন্য কিছু তো আসার মতো কেয়ারটেকার তো হবে না এই বয়সে। হ্যালো, হ্যাঁ আপনি বলে যান, শুনছি আমি। তো এখন তো দেখলাম এখানে নিয়ে আইতাম, হয়তো পড়ালেখার কথা কইলে তো পয়সা তো ওদের মেডিকেল ফি এখন শুনতেছি 3,500 পাউন্ড না কত। জি, এরপরে আরো হোম অফিসের ফিস। জি, তো আমার উচিল্লায় কিছু কম টম হইব নি, এইরকম কোন সুযোগ আছে নি কলেজের মধ্যে? আচ্ছা, ধন্যবাদ। বলি আপনাকে প্রথমে, আপনি যেহেতু দাদা হিসেবে আপনি নাতির জন্য চেষ্টা করছেন, আপনাকে ধন্যবাদ এরকম মায়া দেখানোর জন্য। সবচাইতে ইজিয়েস্ট পদ্ধতি হচ্ছে আপনি যদি আপনার নাতিকে ইংল্যান্ডে চাইল্ড স্টুডেন্ট হিসেবে নিয়ে আসতে পারেন। আপনি বলেছেন যে ওই মেডিকেল ফির কথা বললেন, অ্যাপ্লিকেশন ফির কথা বললেন, একটু বেশি হলেও কোনো সমস্যা নেই। যদি
স্টুডেন্ট হিসেবে চাইল্ড স্টুডেন্ট হিসেবে যদি তিনি ইংল্যান্ডে ঢুকতে পারেন, সাথে তার যে পিতামাতা তারাও কিন্তু মানে প্যারেন্টস হিসেবে ইংল্যান্ডে আসতে পারবেন। সবচেয়ে বড় যে বিষয়টা, সেই ক্ষেত্রে একটু ফাইন্যান্সিয়াল সলভেন্সি আপনাদেরকে অবশ্যই শো করতে হবে। সেগুলো কি, আপনাকে ওনার ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে, আপনার যে ফাইন্যান্সিয়াল বাচ্চার যে বাবা মা এর যে ফাইন্যান্সিয়ালি স্ট্রং, এগুলি আপনাকে এখন থেকেই প্ল্যানিং করে ডেভেলপ করে ফেলতে হবে। এবং ইংল্যান্ডে আপনি আছেন, এখানে আপনি দেখাবেন এই যে যদি বাংলাদেশ থেকে সে আসে, ওর থাকার কোনো সমস্যা নেই, আপনি অ্যাকোমোডেশন প্রোভাইড করবেন। আজকে কিন্তু আমি শুষ্ক কাশি বুকে বেঁধে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি শুধুমাত্র আপনাদেরকে সাহায্য করার জন্য, কিছু পরামর্শ প্রদান করে। তো অনুষ্ঠান চলাকালীন সময় যদি হাঁচি দিয়ে ফেলি আমাকে ক্ষমা করে দেবেন। চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো বোন, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কি স্টুডিওতে কথা বলতেছি? জি, সরাসরি স্টুডিওতে কথা বলছি। জি বোন, বলুন। হ্যালো বোন, আমি শুনতে পাচ্ছি। আপনি কাইন্ডলি টেলিভিশনকে ফলো করেন না, টেলিভিশন সাউন্ড ফলো করেন না, টেলিভিশন সাউন্ড। থ্যাংক ইউ বোন। তাহলে আপনি কথা বলে যান, কেননা মেকানিক্যাল জিনিস তো। আমি কথা বলার পর আপনি একটা সেকেন্ড থামবেন, আপনি উত্তর দেবেন। আপনি বলার সময় আমি একটা সেকেন্ড থামবো, আমি উত্তর দেবো। বলুন বোন। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, ভালো আছি বোন। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ, আপনারা আমাদেরকে হেল্প করতেছেন। ধন্যবাদ বোন, এত সুন্দর করে বলার জন্য আপনাকে ধন্যবাদ। বলুন। আমার কোয়েশ্চেন হলো, আমার একটা হিয়ারিং আসছে, আব্দুল হিয়ারিং। কবে? আর এর মধ্যে আমার বাচ্চা 7 ইয়ার্স হয়ে গেছে। আপনার হিয়ারিং কবে? আমি সামনের মাসে। আচ্ছা, কত তারিখে? আচ্ছা, 6 তারিখ। 6 নভেম্বর। জি বলুন। আপনার মানে বাচ্চা 7 ইয়ার্স হয়ে গেছে? জি হয়ে গেছে। জি। আমি ওই আমার কোনো লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ নাই, আমি নিজেই করতেছি। জি। তো এখন আমি এটা হোম অফিসকে জানাবো কি? অবশ্যই আপনি 2টা স্টেপ নেবেন। নাম্বার 1, যে কেস সরকারের কাছ থেকে আপনার অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে আসছিল, হোম অফিস যে চিঠি আপনার কাছে আছে, রিফিউজাল লেটার, উপরে দেখবেন একটি অ্যাড্রেস আছে, নিচে কেস সরকারের নাম থাকবে। তাকে উদ্দেশ্য করে আপনি একটি চিঠি লিখে দিয়ে বলবেন যে আপনার বাচ্চার এখন 7 ইয়ার্স হয়ে গেছে এবং ইউ আর এলিজিবল টু রিমেন ইন দি ইউকে অন দ্য বেস অফ দ্যাট 7 ইয়ার্স চাইল্ডস রেসিডেন্স। এবং আপনি এটি বলে হোম অফিসকে রিকোয়েস্ট করবেন যে ওরা যাতে ওদের আগের যে সিদ্ধান্ত এটাকে ওভারটার্ন করে আপনাকে প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফের আন্ডারে যাতে ওরা পারমিশন দিয়ে দেয়। এটি হবে আপনার প্রথম পদক্ষেপ। এর পাশাপাশি দ্বিতীয় পদক্ষেপ হবে আপনি ট্রাইব্যুনালের সাথে যোগাযোগ করবেন, কোর্টের সাথে, আপনার হিয়ারিংয়ের আগে। উইদিন এ উইক আপনি কাজটি করুন। এবং বিকজ দেয়ার ইজ এ চেঞ্জেস ইন সার্কামস্টান্সেস, আপনাকে অনলাইনে আপনি অ্যাপিল সাবমিট করেছিলেন। অনলাইনে যে জায়গা থেকে অ্যাডিশনাল এভিডেন্স বলে একটি জায়গা থাকবে, যে আপনার যে অপশন যে সেকশন থাকবে, সেখানে গিয়ে আপনি আপনার এই সার্টিফিকেটটি, বার্থ সার্টিফিকেট, 7 ইয়ার্সের যে রেসিডেন্সের যে বিষয়টি স্ট্যাবলিশ করার জন্য আপনার ছেলে কি বাংলাদেশ থেকে ছিল বাচ্চা? যদি এখানে বন্ধ হয়ে থাকে বার্থ সার্টিফিকেট দিয়ে দেবেন এবং জিপের কাছ থেকে চিঠি নিয়ে নেবেন যে 7 ইয়ার্স ইংল্যান্ডে আছে, তাহলে এটি এভিডেন্স হয়ে গেল আপনার। এই দুটো এভিডেন্স একসাথে করে আপনি ট্রাইব্যুনালে এবং হোম অফিসকে আপনি পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দিয়ে বলবেন যে আপনি রিকোয়েস্ট করছেন ওভারটার্ন করার জন্য অন দ্য বেসিস অফ প্রাইভেট লাইফ। আর যদি ওভারটার্ন না করে হোম অফিস এবং ট্রাইব্যুনাল থেকে যদি ওভারটার্ন না করা হয়, যেহেতু আপনি নিজেই এই কেসটিকে রিপ্রেজেন্ট করছেন, আপনি যেদিন হিয়ারিংয়ে অ্যাটেন্ড করবেন, যদি আপনি ফিল করেন ইয়ার কনফিডেন্ট, আপনি নিজেই কোর্টে হিয়ারিং অ্যাটেন্ড করবেন এবং এভিডেন্সগুলো সাবমিট করে বলবেন যে আপনার এখন 7 ইয়ার্স বাচ্চা হয়ে গেছে অন দ্যাট বেসিস, যাতে করে আপনাকে এখানে থাকার পারমিশন দেওয়া হয়। আর যদি আপনি কনফিডেন্ট ফিল না করেন, এমন একটি শক্তিশালী আইনজীবীকে নিয়ে যাবেন যিনি আপনার পক্ষ থেকে আপনার জন্য হয়ে কথা বলবে, যে কথা বলতে পারে। কারণ টিভিতে সে মিষ্টি মিষ্টি কথা বলে হবে না, কোর্টে দাঁড়িয়ে বারুদ হতে হবে, আগুন হতে হবে। এরকম লয়ারের পরামর্শ নেবেন, নিয়ে সাহায্য নিয়ে। আর যদি আপনি নিজে যদি কোর্টে দাঁড়িয়ে বারুদ হতে পারেন, আগুন হতে পারেন, বাঘ হতে পারেন, আপনি নিজে কোর্টে যাবেন, বাঘিনী হতে পারেন এবং ইনশাআল্লাহ আপনি আপনার রাইটসটাকে এস্টাবলিশ করতে পারবেন। সুতরাং দুটো পদক্ষেপ। প্রথমত আপনি হোম অফিসের সাথে যোগাযোগ করবেন, ডকুমেন্টসগুলো দিয়ে, এভিডেন্সগুলো দিয়ে বলবেন যে 7 ইয়ার্স হয়ে গিয়েছে, রিকোয়েস্ট করবেন টু ওভারটার্ন। পাশাপাশি আপনি ট্রাইব্যুনালের কাছে পাঠিয়ে দেবেন আপনি। আর কোন প্রশ্ন আছে আপনার? কীভাবে করবেন আপনি? হোম অফিসকে আপনি চিঠি পাঠাবেন, রেকর্ডেড ডেলিভারি করে চিঠিটা পাঠিয়ে দেবেন হোম অফিসকে। নাম্বার 1, এভিডেন্স আপনি আপনার সাথে রেখে দেবেন। সেকেন্ডলি, এই এভিডেন্সগুলো আপনি কোর্টে সাবমিট করবেন আপনি। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন?
জি, আপনি আমার সাথে কথা বলছেন, যদি নাম্বার আপনার প্রয়োজন হয় অনুষ্ঠানের শেষে আমাদের কন্ট্রোল রুমে যদি ফোন করেন আপনাকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে। জি, আমার দুটো অফিস, একটা মার্বেল আছে, একটা হোয়াইট চ্যাপেলে। তো আপনাকে টেলিফোন নাম্বার দিয়ে দিলে আমি তখন আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ। ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো সুপ্রিয় দর্শক, হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো, ওয়ালাইকুম সালাম ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন আপনি? আমি ইমরুল বলতেছি। আমি ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লাই করছিলাম সলিসিটরের মাধ্যমে। জি। সলিসিটর ভুল করে ডোমেস্টিক ভায়োলেন্সের একটা কেস ছিল, উল্লেখ করেন নাই। এটা কোর্টে গেলে ওয়ার্নিং দিছিল আর 21 পাউন্ড চার্জ করছিল। জি, আপনার কি করেছিল? না করায় 10 বছর ব্যান করে বলতে 4 বছর আগে। জি। এখন কি করতে পারবো? আবার অ্যাপ্লাই করতে পারবো? এখন ডোমেস্টিক, হ্যাঁ বলছি আপনাকে, ডোমেস্টিক ভায়োলেন্সের যে অ্যালিগেশন ছিল আপনার বিরুদ্ধে, এটি কে করেছিল? আপনার স্ত্রী? হ্যালো, জি। ডোমেস্টিক আপনি খেলে আমার কথাটা শুনুন মনোযোগ দিয়ে, আমি হেল্প করার চেষ্টা করছি। আপনার স্ত্রী কি এই অ্যালিগেশন নিয়েছিল ডোমেস্টিক ভায়োলেন্সের? ডোমেস্টিক ভায়োলেন্স মানে উনি তো হ্যালো, আপনি 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 নিঃসংকোচে আপনি আপনাকে বলুন, আমি আপনাকেও সাহায্য করবো, আপনার ওয়াইফকে সাহায্য করবো। বলুন, এই অ্যালিগেশনটা কি আপনার ওয়াইফ নিয়ে এসেছিল? আমাকে কোর্টে গিলটি বলছিল আর কি। গিলটি বলে গিলটি বলার পর 21 পাউন্ড আর ওয়ার্নিং দিছিল আর কি। ওয়ার্নিং দেওয়া হয়েছে 21 চার্জ। নেক্সট ইয়ার 1 ইয়ারের ভিতরে কোনো প্রবলেম হলে তোমাকে জেলে পাঠানো হবে। আচ্ছা, তাহলে একটা হিয়ারিং ছিল কোর্টে। আচ্ছা, আমরা সলিসিটর ফার্মে গেলাম না। আমি সলিসিটরের ক্ষেত্রে এটি পরে যাচ্ছি একটু। আমি একটু আপনাকে সাহায্য করার চেষ্টা করছি। আমরা এখন কাউকে ব্লেম দিচ্ছি না, আগে মূল সমস্যাটা বোঝার চেষ্টা করছি আমি হেল্প করতে গিয়ে। তো আমরা কারোর থেকে ব্লেম গেমে গেলাম না আমরা। তো আপনার বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যালিগেশন, এটা কিন্তু গুড ক্যারেক্টারের এগেইনস্টে চলে যাবে। এখন কিভাবে এখান থেকে উদ্ধার হয়ে আসবেন আমি সেই সাহায্য করার চেষ্টা করছি। এখন বর্তমানে আপনি কি আপনার ওয়াইফের সাথে আছেন? ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, আর ডোমেস্টিক ভায়োলেন্স অ্যালিগেশন যেটা ছিল সেটা কি সত্য ছিল নাকি মিথ্যা ছিল? সত্য ছিল। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আচ্ছা আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আপনার মানে গুড ক্যারেক্টার। ও, তাহলে ভাই এখানে 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 ধন্যবাদ সত্য কথা বলার জন্য। আচ্ছা, প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সাহস করে আপনার সত্য কথাটা প্রকাশ করার জন্য, এবং ধন্যবাদ আপনাকে। এখন আনফর্চুনেটলি হয়তোবা ডোমেস্টিক যে ভায়োলেন্সটা হয়েছিল, আপনি হয়তোবা অ্যাট দ্য হিট অফ দ্য মোমেন্ট আপনি আপনার ওয়াইফকে বোধহয় অত্যাচার করেছিলেন, হয়তোবা এরকম হয়। হাজব্যান্ড ওয়াইফের দাম্পত্য জীবনের ভিতরে খুব মধুর সম্পর্ক, বাট বিনা কারণে থার্ড কোনো পার্সনের ইনস্টিগেশন হওয়ার কারণে, অথবা এমন হতে পারে যে স্টকিং সংক্রান্ত ঘটনা ঘটার কারণে, অথবা কেউ উত্তক্ত করেছে আপনাদের সম্পর্কের ভিতরে সম্পর্ক নষ্ট করে ফেলার জন্য, অথবা আপনার ওয়াইফ আপনাকে মিথ্যা অ্যালিগেশন দিয়েছিল যেটি সত্য ছিল না, অথবা আপনি আপনার ওয়াইফের বিরুদ্ধে মিথ্যা হতে পারে এরকম। এবং আমরা হিউম্যান বিং, অ্যাট দ্য হিট অফ দ্য মোমেন্ট আমরা কিন্তু এরকম করে ফেলতে পারি আমরা। এবং অ্যাপার্ট ফ্রম দিস, আপনার যদি কোনো অপরাধ না থেকে থাকে, আপনার যদি ক্রাইম না করে থাকেন, আপনার বিরুদ্ধে যদি কোনো ক্রিমিনাল কনভিকশনস না থেকে থাকে, আপনার বিরুদ্ধে যদি সিভিল পেনাল্টি না থেকে থাকে, আপনি একটি এক্সপার্ট রিপোর্ট নিয়ে পুলিশের যে রিপোর্ট এর এগেনস্টে একটি এক্সপার্ট রিপোর্ট নিয়ে সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করে, এই ধরনের আমি যে কথাটি বললাম, হিট অফ দ্য মোমেন্ট আপনি অ্যাটাক করেছিলেন এবং আপনার কোনো ইন্টেনশন ছিল না অ্যাটাক করার, বাট আপনি প্রভোক্ট হয়েছিলেন
সিচুয়েশনের কারণে, বাট ইউ ক্যান কন্ট্রোল ইউর অ্যাঙ্গার, কেননা আপনি এখন আলাদা হয়ে গিয়েছেন এবং আপনার সাথে আপনার ওয়াইফের কোনো যোগাযোগ নেই এবং আপনি ইউর সেকিং সিনসিয়ার অ্যাপোলজিস্ট এভাবে বলে, কেননা যেহেতু ডোমেস্টিক ভায়োলেন্স একটি অ্যালিগেশন প্রুভ হয়ে গেছে এবং কোর্ট আপনি গিয়েছিলেন, আপনার বিরুদ্ধে মানে ওয়ার্নিং দেওয়া হয়েছিল, ওই পর্যায়ে আপনার একজন শক্তিশালী আইনজীবীর প্রয়োজন ছিল। যদি আপনাকে বলা হতো এইভাবে যে প্রোভোকড হয়েছিলেন সিচুয়েশনের কারণে, ইট ওয়াজ নট উইদিন ইউর কন্ট্রোল, তখন আপনার বিরুদ্ধে এত বড় শাস্তি আসতো না। বাট আপনি এখন স্টিল দেয়ার আর টাইম টু ওভারকাম। আপনি যেটা করবেন, আপনি একজন এক্সপার্ট সাইকোলজিস্টের রিপোর্ট নেবেন, কেননা আমরা সলিসিটার ব্যারিস্টার এদেরকে ইচ্ছা করলে আমরা ব্লেম দিতে পারি, বাট ব্যাকগ্রাউন্ডে আমাদের প্রবলেমটাকে আগে দেখতে হবে, ওই প্রবলেম হিট করতে হবে। আপনার প্রবলেম হচ্ছে এই যে আমি দুঃখিত হ্যাঁ, এই কারণে এখান থেকে উঠে আসার জন্য আপনি আগে একটা এক্সপার্ট সাইকোলজিস্ট রিপোর্ট নেবেন। যেহেতু আপনি অলরেডি একটি অ্যাপ্লিকেশন করেছেন, আপনি হয়তো আপনাকে ওরা রিফিউজ করে অ্যাডমিন রিভিউ রাইটস দিয়েছে, আপনার কোনো অ্যাপিলের রাইটস নেই এই সমস্ত ক্ষেত্রে। তো অ্যাডমিন রিভিউ রাইটসের সাথে আপনি এই নতুন এভিডেন্স দিয়ে আপনি বলবেন যে ইউর এ ক্লিন পারসন, আপনার আগে কখনো কোনো মানে সিভিল কেস ক্রিমিনাল কেস আপনার বিরুদ্ধে নাই, বাট আপনার এক্স ওয়াইফের সাথে অ্যাট হিট অফ দি মোমেন্ট আপনি প্রোভোকড হয়েছিলেন। আপনি এই ঘটনা ঘটার আগে আর আপনার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন ছিল না। যদি অ্যালিগেশন না থেকে থাকে, সত্য কথা বলবেন। আমার মনে হয় আপনি খুব অনেস্ট পারসন, আপনি যে কারণে লাইভ টিভিতে আপনি সত্য কথা বলতে পারেন, পড়ার সাহস আপনার আচ্ছা আপনার। তো ওরকম করে সমস্ত জিনিসগুলি একটা এক্সপার্ট সাইকোলজিস্ট রিপোর্ট নেবেন, যে রিপোর্টের সাইকোলজিস্ট বলবে যে আপনি ভায়োলেন্ট না, দিস ইজ নট উইদিন ইয়ার নেচার, বাট পার্সোনাল লাইফে এরকম হতেই পারে। আমি আমার ওয়াইফকে কত ভালোবাসি, আপনি হয়তো আপনার ওয়াইফকে কত ভালোবাসতেন। অনেক সময় হয় না যে থার্ড কোনো পার্সন ইনস্টিগেট করে, অনেক শয়তান আত্মীয়স্বজন থাকে, আমাদের ভিতরে এরকম শয়তান রয়ে গেছে কিন্তু ভাইয়া। মানুষ আইনটাকে আপনি দেখবেন পশু পাখিকে কন্ট্রোল করার জন্য কিন্তু কোনো আইন তৈরি হয়নি, বাট মানুষ আমরা যদি অমানুষ হয়ে যাই, আমরা এমন অমানুষ হয়ে যাই যে আমাদের ভিতরে মনুষ্যত্ব থাকে না। এই কারণে সেই অমানুষত্ব দমন করার জন্য, আমাদেরকে দমন করার জন্য আইন তৈরি করা হয়েছে। হয়তো বা ওই সময়ে অ্যাট দ্য হিট অফ দ্য মোমেন্ট আপনি হয়তো আপনার আগের স্ত্রীর উপর আপনি হাত তুলেছিলেন, হয়তো আপনার এটা ইন্টেনশন ছিল না, এবং উনি হয়তো হিট অফ দ্য মোমেন্টে পুলিশকে কল করেছে, যে কারণে আপনার বিরুদ্ধে এই আপনার বাচ্চাও সাক্ষ্য দিয়েছিল হয়তো বা, এবং আপনি না বুঝে এই কাজটি করেছেন। এই জিনিসগুলি কুকিং করতেছিল, অনেক কথা বলার পর হান্ডিটা আর গিনিতে ড্রপ করে দিলাম, আর ড্রপ করার সাথে তেলগুলা জল তেলে লেগে গেছিল, ওয়াইফের উপরে পড়ে নাই। তো এটা তো ডোমেস্টিক ভায়োলেন্স। শুনুন, আমার যেটা মনে হয় আপনার আগের যিনি সংসার উনি পছন্দ করে বিয়ে হয়েছিল। এই কারণে ভাই আমাদের ক্রোধটাকে দমন করা দরকার। আপনি হয়তো এখনো মনের ভিতরে খুব কষ্টের ভিতরে আছেন, হ্যাঁ কি হলো এটা, হয়তো আপনার ওয়াইফের মনের ভিতরে খুব কষ্ট আছে, কি করলাম আমি এটা, এক্স ওয়াইফ যতই বিয়ে করুক না কেন, শোনেন, তবু সেদিনে ভুলিতে পারি না সেই 2 বিঘে জমি, ওনার ভিতরে নিশ্চয়ই করে উঠবে কষ্ট, কারণ আপনি ভালোবেসে বিয়ে করেছিলেন, এবং উনি কিন্তু আপনার জীবনটাকে নষ্ট করে দিয়েছেন শুধুমাত্র পুলিশকে কল করে। বাট এটা করা ঠিক হয়নি। বাট এখন আপনাকে আপনার লাইফটাকে ঠিক করতে হবে, আপনাকে ব্রিটিশ হতে হবে, কেন নতুন নতুন আইন আসছেন এবং কড়াকড়ি আইন হচ্ছে ভবিষ্যতে। এই কারণে আপনি যেটা করবেন, আমি আপনাকে যে সাজেশন দিয়েছি ভাইয়া, আপনি কাইন্ডলি খুব দ্রুত একজন এক্সপার্ট সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করুন। আর যদি আপনি প্রয়োজন যদি হয়, তাহলে অনুষ্ঠানের পরে যোগাযোগ করবেন। আমি আপনাকে এক্সপার্ট একজন সাইকোলজিস্ট নাম্বার আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ। আমি অনেককেই এভাবে ফ্রি অ্যাডভাইসে সাহায্য করে আমি, হয়তো বা আল্লাহ পাক আপনার লাইফটাকে সুন্দর করে দেবেন ইনশাল্লাহ। এবং সেক্ষেত্রে কোনো সলিসিটর ব্যারিস্টারকে ব্লেম দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি জানেন যে এই জায়গাতে আপনার ডিফেক্ট, এই জায়গাতে আপনার মানে দুর্বলতা রয়েছে। অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় যদি আপনার সাথে যোগাযোগ করতে চাই, কিভাবে কি করব? আচ্ছা, ইনশাল্লাহ অনুষ্ঠানের শেষে আপনি যদি আমাদের যে কন্ট্রোল যোগাযোগ করলে ওনারা আপনাকে নাম্বার দিয়ে দেবে ইনশাল্লাহ। আমি আপনাকে মানে এই ফ্রি সার্ভিসটা দেবো আপনাকে ইনশাল্লাহ, এই অ্যাডভাইস করে ইনশাল্লাহ ভাই। ঠিক আছে ভাই, এবং মে আল্লাহ ব্লেস ইউ। থ্যাঙ্কস ফর বিং অনেস্ট। ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। আসসালামু আলাইকুম। হ্যালো, আমরা এই দর্শককে হারিয়ে ফেলেছি। তো দর্শক মণ্ডলী, অনুষ্ঠান প্রারম্ভে আমি আপনাদেরকে বলেছিলাম যে যেই বিষয়টি বলতে গিয়ে থেমে গিয়েছিলাম, প্রথম এপিসোডে আমি থেমে গিয়েছিলাম যে কেন ইমেল অ্যাড্রেসটি
মানে চেক ব্যাক করা অত্যন্ত প্রয়োজন। যাদের আপনাদের ভিতরে যে সমস্ত অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে হোম অফিসের কাছে ফর ফার্দার লিভ টু রিমেইন অথবা লিমিটেড লিভ টু রিমেইন, এবং তাদেরকে অবশ্যই নিয়মিত সকালে এবং বিকেলে একবার হলেও পার্সোনাল ইমেল অ্যাড্রেসটি চেক করতে হবে। কেননা অনেক সময় হোম অফিসের পক্ষ থেকে পার্সোনাল ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করে বলা হয় ফার্দার ডকুমেন্ট সাবমিট করার জন্য, বলা হয় বায়োমেট্রিক্স দেওয়ার জন্য। এখন ফার্দার ডকুমেন্ট সাবমিট করার জন্য যে সময় বেঁধে দেওয়া হয় 14 দিন, এবং বায়োমেট্রিক্স যদি কেউ না দিয়ে থাকে সেটি দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়। যদি অ্যাজ অ্যান অ্যাপ্লিকেন্ট আপনারা যদি আপনাদের এই ইমেল অ্যাড্রেসগুলো চেক না করেন নিয়মিত, কখনো মনে করেন না যে আপনার যারা লয়ার তারা জেনে যাবেন যে হোম অফিস আপনার সাথে যোগাযোগ করেছে। হোম অফিস যদি আপনার লয়ারদের সাথে যোগাযোগ না করে তাহলে কিন্তু আপনার লয়ার জানবেন না যে আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছে। এখন যদি ইমেল অ্যাড্রেস চেক না করেন তাহলে ফাটাল কনসিকুয়েন্স কী হতে পারে। আমার একজন ক্লায়েন্ট ক্লেমেন্ট, আমি আপনাদেরকে কথা বলতে গিয়ে থেমে গিয়েছিলাম, সে নাইজেরিয়ান ন্যাশনাল, সে আমার খুব মানে কাছের একজন ভাইয়ের মতো একজন ক্লায়েন্ট সে, এবং তার প্রথম যে অ্যাপ্লিকেশনটি আমি সাকসেসফুল হয়েছিলাম ফর লিভ টু রিমেইন, তার একজন ব্রিটিশ সিটিজেন বাচ্চা, এটার মাধ্যমে। তার পার্টনারের সাথে তার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এক্সটেনশন অ্যাপ্লিকেশনটি যখন সাবমিট করা হয়েছিল হোম অফিসের পক্ষ থেকে যোগাযোগ করে বলা হয়েছে যে বায়োমেট্রিক সাবমিট করার জন্য তাকে 14 দিন সময় দেওয়া হয়েছিল। সে সেই ইমেল চেক করেনি, পরবর্তীতে আরও 14 দিন পার হয়ে যায়, সে সেই ইমেলও চেক করেনি, এবং 2 মাস পরে হোম অফিস তাকে আরেকবার অপরচুনিটি দেয় টু সাবমিট টু প্রোভাইড হিজ বায়োমেট্রিক্স, সে কিন্তু তাও চেক করেনি। পরবর্তীতে হোম অফিসের পক্ষ থেকে অক্টোবর 2023-তে রিফিউজাল চলে আসে, এবং সেই রিফিউজালের লেটারও আমাদের কাছে আসেনি, এসেছে কোথায়? এই ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেসে। তাহলে লয়ার জানবে কোত্থেকে? যখন নাকি এই অ্যাপ্লিকেশন পেন্ডিং ছিল, অনেকবার কমিউনিকেশন করার পর হোম অফিস থেকে রেসপন্স আসলো যে অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দেওয়া হচ্ছে। কারণটা কি? ক্লায়েন্ট বায়োমেট্রিক্স প্রদান করেনি, এবং ক্লায়েন্টকে হোম অফিস ফার্দার ডকুমেন্ট সাবমিট করতে সময় দিয়েছিল, বাট ক্লায়েন্ট ওই সময়ের ভিতরে তাদের যে ডকুমেন্টসগুলো সাবমিট করতে ব্যর্থ হয়েছে। এবং এই পর্যায়ে তো ক্লায়েন্ট যখন আমার কাছে আসে, আমাদের অফিসে আসে, এবং ওর ভিতরে এক ধরনের কত কষ্ট, কত বেদনা, এবং এই জিনিসগুলো কিন্তু লয়ারের সাথে ক্লায়েন্টের সম্পর্ক নষ্ট করে ফেলে। আমি তাকে খুব বিনীতভাবে আদর করে মায়া করে তার যে কষ্টের জায়গাটাকে দমন করার চেষ্টা করি, এবং হোম অফিসের কমপ্লেন সেকশনে আমি যোগাযোগ করি, এবং সিনিয়র অথরিটির কাছে আমি আবার ফার্দার ফ্রেশ অ্যাপ্লিকেশন সাবমিট করি। আলহামদুলিল্লাহ তার সেই এই নতুন যে অ্যাপ্লিকেশনটি হোম অফিস গ্রহণ করেছে, যদিও মাঝখানে একটি রিজেকশন সিদ্ধান্ত ছিল। আমি কেন এই কথাটি বলছি আপনাদের কাছে, যারাই দর্শক রয়েছেন, বিনীতভাবে আপনারা যাদের অ্যাপ্লিকেশন হোম অফিসের কাছে পেন্ডিং রয়েছে, নিয়মিত রেগুলার সকালে এবং বিকালে আপনাদের ইমেলগুলি একবার অন্ততপক্ষ হলে চেক করবেন। কেননা যদি চেক না করেন আপনাদের কিন্তু ফাটাল কনসিকুয়েন্স হয়ে যেতে পারে। ধন্যবাদ। তো এটি বলতে বলতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো দর্শক মণ্ডলী, আমি একটু পানি খেয়ে নিচ্ছি। আমার ভিতরে একটু শুষ্ক কফ রয়েছে, তো আমাকে ক্ষমা করে দেবেন। আমি অনুষ্ঠান চলাকালীন সময় যদি থেমে থেমে কথা বলি, আপনারা আমাকে বিনীতভাবে ক্ষমা করে দিয়ে আপনারা বুঝবেন যে আমার গলায় ব্যথা, এই কারণে আমি কথা বলতে পারছি না। আমি তো যে জায়গাতে শুরু করেছিলাম অনুষ্ঠান প্রারম্ভে, যে বলেছিলাম খুব দয়া করে যে সমস্ত পিতামাতার সন্তান রয়েছে, যদি কোনো কারণে বিয়ে ভেঙে যায় অথবা হাজব্যান্ড ওয়াইফ সেপারেট হয়ে যায়, দয়া করে যদি বাচ্চাগুলো মায়ের কাছে অবস্থান করে, এই মাতাদের উদ্দেশ্যে আমি বিনীতভাবে অনুরোধ করছি, মিথ্যে অভিযোগ এনে কোর্টের দ্বারে গিয়ে হাজব্যান্ডের লাইফ নষ্ট করবেন না। কাইন্ডলি হাজব্যান্ডের লাইফ নষ্ট করার অর্থ হচ্ছে আপনার বাচ্চাদের লাইফকে নষ্ট করা। এই বাচ্চাদের অধিকার রয়েছে পিতৃস্নেহ পাওয়ার, অন্যদিকে পিতারও কিন্তু অধিকার রয়েছে বাচ্চাদেরকে পিতৃস্নেহ প্রদান করার। যদি এই পিতৃস্নেহ থেকে এই বাচ্চাদেরকে বঞ্চিত করেন, এই বঞ্চনা কিন্তু এই বাচ্চাদের ভবিষ্যৎ জীবনকে হ্যাম্পার করবে। এবং যে কষ্ট নিয়ে এই পিতা এবং পিতার যে গ্রুপ, তারা যেভাবে মানে দিন রাত মানে তারা পার করছেন, আপনারা যদি তাদের বুকের কাছে গিয়ে কান পেতে শুনতেন কি কষ্ট, সেই কষ্ট আপনাদেরকে অবশ্যই স্পর্শ করত। যদি আপনারা মুসলমান হয়ে থাকেন, যদি আপনারা ইসলাম ভীরু হয়ে থাকেন, ইসলাম ধর্মকে আপনারা বিশ্বাস করেন, আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করছি। এবং যারা নন ইসলামিক, যারা অন্য বিভিন্ন ধর্মে যারা অনুসারী, যারা বাংলা ভাষাভাষী, তাদের সবার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, দয়া করে বাচ্চাদেরকে পিতৃ স্নেহ থেকে বঞ্চিত করবেন না। যে কষ্ট, সেই কষ্ট কি পরিমাণ কষ্ট নিয়ে আসতে পারে তা বলার জন্য আমি হেলাল হাফেজের একটি বিখ্যাত কবিতা যে ফেরিওয়ালা,
সেই ফেরিওয়ালা কবিতাটি দিয়ে আমি আজকের অনুষ্ঠান শেষ করব। তো শেষ করার আগে আমি কন্ট্রোল রুমের দায়িত্বে যারা নিয়োজিত রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, একটু কাইন্ডলি ইকো সাউন্ডটি বাড়িয়ে দিয়ে দেবেন যাতে করে আমার কণ্ঠ সুন্দর লাগে শুনতে। ধন্যবাদ। তো হেলাল হাফেজের বিখ্যাত কবিতা ফেরিওয়ালা, আমি এই কবিতাটি আবৃত্তি করছি সেই পিতাদের উদ্দেশ্যে যারা বারংবার কোর্টে গিয়ে ব্যর্থ হচ্ছেন বাচ্চাদেরকে দেখার জন্য, যারা টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করে ব্যর্থ হচ্ছেন বাচ্চাদেরকে দেখার জন্য, যারা বিভিন্ন যে মিডিয়াগুলো রয়েছে অর্থাৎ মেকানিজমগুলো রয়েছে আত্মীয়স্বজনের মাধ্যমে প্রেশার দিয়েও ব্যর্থ হচ্ছেন বাচ্চাদের সাথে লুক আফটার করার জন্য, তাদের উদ্দেশ্যে আমি নিবেদন করছি আমার এই কবিতাটি। আমাকে ক্ষমা করে দেবেন আমি যদি ভুল করে থাকি। কবি হেলাল হাফেজের বিখ্যাত কবিতা ফেরিওয়ালা। কষ্ট নেবে কষ্ট, হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট, কষ্ট নেবে কষ্ট, হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট, লাল কষ্ট, নীল কষ্ট, কাঁচা হলুদ রঙের কষ্ট, পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট, মাল্টি কালার কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট, ঘরের কষ্ট, পরের কষ্ট, পাখি এবং পাতার কষ্ট, দাড়ির কষ্ট, চোখের বুকের নখের কষ্ট, একটি মানুষ খুব নীরবে নষ্ট হওয়ার কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট, কষ্ট নেবে কষ্ট, হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, এই কবিতাটি আমি উৎসর্গ করেছি সেই পিতাদের উদ্দেশ্যে যেই পিতাগণ বারবার মুখ থুবড়ে পড়ছেন কোর্টের দ্বারপ্রান্তে গিয়ে তাদের সন্তানদের সাথে পিতৃস্নেহ প্রকাশ করে শুধুমাত্র চাইল্ড কন্ট্যাক্ট করার জন্য। আমরা তো মুসলমান, আমরা তো পরজীবনে বিশ্বাস করি। ইহজীবনে আজকে হয়তোবা এই বাচ্চাদেরকে কোর্টের দ্বারপ্রান্তে গিয়ে লিগ্যাল এইড সলিসিটরদেরকে ব্যবহার করে এক শ্রেণীর, সবাই কিন্তু না, এক শ্রেণীর পাষাণী মনের মাতাগণ হয়তোবা বাচ্চাদেরকে এই পিতৃস্নেহ থেকে বঞ্চিত করছেন। দয়া করে এই কাজটি করবেন না। আর আমি জানতে চাচ্ছি আপনার কতক্ষণ সময় আছে, আমি বুঝতে পারিনি। তখন এই কথা বলতে গিয়ে আমি থেমে গিয়েছি। আমাকে ক্ষমা করে দেবেন এবং যারা পিতা রয়েছেন আপনারা কিন্তু দাবি নিয়ে ঝাঁপিয়ে পড়বেন।